মেয়ের ব্রেন টিউমার আছে এত বড় একটা সত্যি লুকিয়ে আপনারা বিয়ে দিতে চাচ্ছিলেন? এটা কি আপনারা ঠিক করেছিলেন? পাত্রপক্ষের এমন কথায় হয়ে ছেলের বাবার মুখের দিকে তাকিয়ে রইল রাদিয়ার বাবা। আপনি এসব কি বলছেন? তাছাড়া আপনাকে এসব কে বলল? যে যাই বলুক কেন, আমি আমার ছেলের জীবন নষ্ট করতে পারবো না। তাছাড়া আপনার থেকে এমন কিছু আমি আশা করিনি। বিষয়টা পুরো খোলসা করে না বলেই ছেলের বাবা প্রস্থান করলেন। চোখে মুখে রাজ্যের চিন্তা নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে রাদিয়ার বাবা। তার পাশে পরিবারের সবাই নিজেদের মতো আলোচনা করে যাচ্ছে। সকলের একটাই প্রশ্ন, কে সেই ব্যক্তি যে এমন মিথ্যা রটনা রটালো, তাদের ফুলের মতো মেয়েটার জীবন এভাবে নষ্ট করে দিল? বাসার সদরের দরজায় দাঁড়িয়ে সকলের এমন সব কথোপকথন অবাক হয়ে শুনছি আমি। তারা আলোচনায় এতটা নিমজ্জিত যে কেউ খেয়াল করেনি অপরিচিত একটা ছেলে তাদের বাসায় এসে তাদের সব কথোপকথন শুনছে। ঠিক অপরিচিত বললে ভুল হবে, তাদের সাথে আমার সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক, শুধু যোগাযোগ নেই। এখানে যারা আলোচনা করছেন কেউ আমার চাচু, কেউ ফুফু, কেউ চাচি, কিন্তু আমি তাদের কাউকেই চিনি না। জন্মের পর এই প্রথম তাদের সাথে আমার দেখা হয়েছে। এতক্ষণে কেউ একজন আমার খেয়াল করলো, আমার কাছে এসে বলল, কে তুমি? এখানে দাঁড়িয়ে কি শুনছো? আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কলার ধরে টেনে সকলের সামনে নিয়ে গেল। ভাই, এটাই মনে হয় সে আমাদের যে মেয়ের ব্যাপারে গুজব রটিয়েছে, এখন মজা নিতে আসছে। আমি অবাক হয়ে লোকটার চোখের দিকে তাকালাম। রাগের কারণে মানুষ যে তার সাধারণ জ্ঞান হারিয়ে ফেলে তার বাস্তব উদাহরণ দেখছি। লোকটার কথায় সবার আলোচনা বন্ধ হয়ে গেল। এখন সবার প্রধান আকর্ষণ আমি। সবার তীক্ষ্ণ দৃষ্টিতে নিজেকে জেল পলাতক, খুনির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মনে হচ্ছে। লোকটা তখন আমার কলার ধরেই আছে, যাতে করে আমি পালিয়ে যেতে না পারি। একজন বৃদ্ধমতো লোক এসে আমার কলার থেকে ওনার হাত সরিয়ে জিজ্ঞাসা করলো, কে তুমি? এতক্ষণে তাদের আচরণ দেখে রীতিমতো আমার গলা শুকিয়ে কাঠখড়ি হয়ে গেছে। কাঁপা কাঁপা গলায় শুধু এইটুকু বললাম, আমি সুমন, আমায় এক গ্লাস পানি দিবেন? গলা শুকিয়ে গেছে। একজন অল্পবয়স্ক মহিলা পানি ভর্তি একটা গ্লাস আমার দিকে এগিয়ে দিল। কলার ধরে নিয়ে আসা লোকটার চোখে এখনও আগুন ঝরছে। কর্কশ শব্দে জিজ্ঞাসা করলো, গলা ভিজেছে? এখন বল, কে তুই? আমাদের বাসায় কেন? আমি সুমন, আমার আম্মু সুলতানা। সেটা তো জানলাম, কিন্তু আমাদের বাসায় আসার কারণ কি? পাশে থেকে একটা মেয়ে বলল, তুমি কি আপুর বন্ধু? বিয়ের দাওয়াতে আসছো? মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার বয়স খুব বেশি হলে 15 হবে। মেয়েটার পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা ধমক দিয়ে মেয়েটিকে চুপ করিয়ে দিল। সবসময় বড়দের মাঝে কথা না বলা। বৃদ্ধ লোকটা আবার আমায় জিজ্ঞাসা করলো, এখন তুমি বলো আমাদের বাসায় কেন এসেছো? জনাব কাশেম আছেন? উনি বাইরে গেছেন, কিছু বলার হলে আমাদের বলো, আমরা ওনাকে বলে দিব। আমি ওনার ছেলে, ঢাকা থেকে এসেছি। আমার এই একটা লাইন পুরো মহলকে পরিবর্তন করে দিল। সবাই নীরব হয়ে গেছে, আমায় দেখছে। কারো মুখে কিচ্ছুটি নেই। গত সপ্তাহে আমার কাছে একটা ডাক আসে, সেখানে ঠিকানা দেওয়া ছিল আর 20 তারিখের আগেই আসতে বলা হয়েছিল। আমি কখনো ওনাকে দেখিনি, তাই এক নজর দেখার জন্য আসলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল দিনে চলে এসেছি। তেমন কিছু না। লোকটার চোখ রাঙিয়ে কথা বলার লোকটা এবার শান্ত গলায় বলল, তুমি অনেকটা জার্নি করেছো, ফ্রেশ হয়ে রেস্ট নাও। ছোট্ট মেয়েটাকে বলল আমায় গেস্ট রুমে নিয়ে যেতে। ভাইয়া, এইটা তোমার রুম, তুমি এখানে আরাম করো। এই শোনো, কিছু বলবা? তোমার নাম কি? রাফসি। নিচে কি নিয়ে আলোচনা হয়েছে? তেমন কিছু না। 20 তারিখে আপুর বিয়ে ছিল, কিন্তু কেউ একজন পাত্রপক্ষকে বলেছে আপুর নাকি ব্রেন টিউমার আছে, তাই তারা আর বিয়ে দিবে না। এটা নিয়ে কথা বলছে সবাই। এইটুকু বলে মেয়েটি আমার কানের কাছে এসে বলল, আমি কিন্তু জানি কে বলেছে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কিভাবে জানো? জানোই যখন, তাহলে সবাইকে বলে দিচ্ছ না কেন? বাইরের কেউ যদি বলতো তবে সেই কবেই বলে দিতাম, কিন্তু আপু নিজেই পাত্র কাছে এগুলো বলিয়ে সে তার বন্ধুদের দিয়ে। মারাত্মক ভয়ঙ্কর মেয়ে তো, নিজের বিয়ে নিজেই ভেঙে দিয়েছে। ছেলেটাকে আপুর একদম পছন্দ হয়নি। সত্যি বলতে আমারও ভালো লাগেনি, তাই বাসায় কাউকে কিছু বলিনি। নয়তো আপুর প্রতি আমার অনেক প্রতিশোধ নেওয়ার বাকি আছে। আমি তো শুধু সুযোগের অপেক্ষা করছি। বনে বনে শত্রুতা। আচ্ছা কাশেম সাহেব তোমার কে হন? বড় আব্বু। ওনার ছেলে মেয়ে নেই? আছে তো, অবন্তী আপু। ওনারা সবাই শপিংয়ে গেছে, আসলে সবার সাথে পরিচয় হতে পারবো না। আমি তাহলে এখন আসি, তুমি রেস্ট করো। রাপসি চলে যাচ্ছে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিজেকে বিছানায় বিলিয়ে দিলাম। দীর্ঘ জার্নির পর দু চোখের পাতায় রাজ্যের যত ঘুম এসে জমাট বেঁধেছে। একটা কাঁথা মুড়ে শরীরে মুড়িয়ে শুয়ে পড়লাম। নিঃশ্বাস ক্রমশ কম হয়ে আসছে, নিজেকে মেলে ধরতে পারছি না। খুব অস্বস্তি লাগছে। মনে হচ্ছে
আমায় শক্ত কোনো রশি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। চোখ খুললাম, কিন্তু আমি তখন সম্পূর্ণ কাঁথা নিয়ে। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। এমন সময় একটা কণ্ঠ ভেসে আসলো, যতই চেষ্টা করো ছাড়াতে পারবে না, আজ তোমার নিস্তার নেই। কথাটা ঠিক আন্দাজ করতে না পারলে আমার পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। গলাতে বিন্দুমাত্র লালার অবশিষ্ট নেই। ভাইয়া আব্বু ডাকছে, আমার সাথে আসো। পিছনে কারো কণ্ঠ শুনে দ্রুত চোখ মুছে নিলাম। কি বললে তুমি? তুমি কান্না করছো? আমি কেন কান্না করবো বলো? কি বলছিলে তুমি? আব্বু ডাকছে তোমায়? আচ্ছা চলো। রুমের মাঝে একজন বয়স্ক পুরুষ খাটের উপর বসে আছে। আমি ঠিক তার কিছু দূরে দাঁড়িয়ে আছি। খুব সম্ভবত উনি আমার জন্মদাতা। অবন্তী, তুমি বাইরে যাও। আচ্ছা আব্বু। অবন্তী চলে গেল। যাওয়ার সময় শুধু এটুকু বলল, খাওয়ার সময় ভাইয়াকে সাথে নিয়ে আসবে। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি এভাবেই ঠিক আছি। তোমার আম্মু কেমন আছে? প্রায় 6 মাস হলো পৃথিবীর মায়া ত্যাগ করেছেন। কথাগুলো বলার সময় খুব কষ্টে নিজের চোখে বাদ বাঁধিয়ে রাখলাম। কিন্তু আমার সামনে বসা ভদ্রলোক চোখ থেকে চশমা খুলে চোখ জোড়া মুছে নিল। এত বছর যে মানুষটার একটাবার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি, তার মৃত্যুতে আপনার চোখের পানে আদৌ কি শোভা পায়? কিছু কিছু ক্ষেত্রে আমরা অসহায় হয়ে পড়ি বাবা, যেটা না আমরা কাউকে বলতে পারি, না নিজেও সহ্য করতে পারি। সামনে ভদ্রলোককে কেমন যেন অসহ্য লাগছে। এই লোকটা আমার ফুলের মতো মাকে বেঁচে থাকতেই মৃত্যু যন্ত্রণায় প্রতিটি মুহূর্ত পুড়িয়েছে। তবে এখানে আসার আগে শুধু তাকে এক নজর দেখার প্রবল ইচ্ছে মনের মাঝে প্রতিনিয়ত জলোচ্ছ্বাস সৃষ্টি করেছিল। আমায় এখানে ডাকার কারণ কি? অবন্তী যখন থেকে জেনেছে তার একজন ভাই আছে, তখন থেকে প্রায় বাহানা করতো, ভাইয়ের কাছে যাব, বড় মায়ের কাছে যাব। কিন্তু ওর মায়ের জন্য সেটা সম্ভব হয়নি। বাসায় প্রথম কারো বিয়ে হচ্ছে, তাই ভাবলাম এটাই সুযোগ অবন্তীরকে ওর ইচ্ছে পূরণ করানোর। তোমাকে চিঠিটা ওই লিখেছে, আমি তো শুধু ঠিকানা বলেছি। আমি তাহলে এখানটা অবন্তীর ইচ্ছে এসেছি? ঠিক আছে, ওর সাথে আমার দেখা হয়ে গেছে, আমি আগামীকাল চলে যাব। লোকটার প্রতি অসহ্য অনুভূতি ক্রমশ বাড়তে। বিয়েতে থেকেও বিয়ে তো হচ্ছে না, হবে। সবাইকে ইনভিটেশন দেওয়া শেষ হয়ে গেছে। এখন পরিবারের সম্মানের কথা, বিয়ে হতেই হবে। এই কয়েকদিন বোনটাকে একটু সময় দাও। তবে ওর মা যদি তোমায় কিছু বলে, তবে কিছু মনে করো না। ও তোমাদের কথা সহ্য করতে পারে না। খাবার টেবিলে সবাই বসে আছে। একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। দাদু, মেজো চাচু, ছোটো চাচু, বড় ফুপি, ছোটো ফুপু, চাচিরা, বড় ফুপিরা, মেয়ে অধরা, মেজো চাচুর মেয়ে রাদিয়া এবং রাপচি। ছোটো চাচুর একটা পিচ্চি আছে, সেটা কেবল হাঁটতে শিখেছে। সবাই খাবার শুরু করলো। এর কিছু সময় পর একজন মহিলা আসেন। ওনাকে দেখে বড় ফুপু বলল, সুমন, উনি তোমার ছোটো মা। কথা শেষ না হতে কর্কশ শব্দে উনি বললেন, আমি কারো ছোটো মা নই, আমার একটাই মেয়ে। বাসায় যে কোনো অতিথি আসলে আমি কি সবার মা হয়ে যাব নাকি? আব্বু আমার দিকে তাকিয়ে ইশারায় বোঝানোর চেষ্টা করলো যাতে ওনার কথায় আমি কিছু মনে না করি। ওনার আসলে সমস্যা আছে। আব্বু ইশারা দেখে আমি আর অবন্তী ফিক করে হেসে দিলাম। আমাদের হাসিটা ছোটো মার দৃষ্টি আড়াল হয়নি। খেতে বসে এভাবে হাসছো কেন অবন্তী? এসব কি এই কয়েক ঘন্টায় শিখে ফেললে নাকি? কথাটা যে আমায় কটাক্ষ করে বলল সেটুকু তো বুঝতে পারলাম, কিন্তু তবুও চুপচাপ খেতে লাগলাম। বিয়ে তো হচ্ছে না, বাইরে থেকে যে গেস্ট এসেছে তারা যেন কালকে চলে যায়, নাকি পার্মানেন্ট থাকার ইচ্ছা আছে, এটা কথাও উনি আমাকে বলল। তাই এবার আর চুপ থাকলেন না। দেখুন, আমাকে আপনার অসহ্য লাগতেই পারে, কিন্তু আমি তো এর আগে কখনো এখানে আসিনি আর আপনার কোনো ক্ষতি করিনি। একটু সুন্দর করে কথা তো বলতে পারেন। মেনে নিলাম আপনার গর্ভে আমার জন্ম হয়নি, কিন্তু সম্পর্কে তো আপনি আমার মাই লাগেন। সেদিক থেকে একটু সুন্দর করে কথা বললে খুব বেশি অসুবিধা হবে বলে মনে হয় না। তাছাড়া আমি এখানে থাকতে আসিনি, এটা নিয়ে চিন্তা করবেন না। আমি শুধু এটুকু দেখতে আসছি আমার পরিবারটা কেমন। যেখানে থাকাটা হয়তো আমার অধিকারে থাকলেও ভাগ্য সঙ্গ দেয়নি। আমার চোখের পানি টলমল করছে। এখানে আর কিছু সময় থাকলে সবার সামনে হয়তো দুফোঁটা পানি গড়িয়ে পড়বে। সেখান থেকে দ্রুত প্রস্থান করলাম। যখন আমাদের আকাশ সমান এক্সপেকটেশন একেবারে মাটির সাথে গুড়িয়ে যায়, তখন চোখের বাঁধ যতই মজবুত হোক না কেন ভেঙে যায়। এতদিন পরিবার ছিল না, তাই নিজেকে পাষাণ হৃদয়ের মানুষ বলে জানতাম। কিন্তু আজ পরিবার এত কাছে পেয়েও তাদের বলা প্রতিটি কঠিন শব্দ আমার চোখের টলমল সৃষ্টি কারণ হয়ে যাচ্ছে। গেস্ট রুমে নিজের মাথার চুল ধরে টানছি, তখন দরজার নক পড়ল। অবন্তী হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলবা? তুমি তো কিছুই খেলে না, তাই বড় ফুপু খাবার পাঠিয়ে দিল। আমি খাবো না, তুমি নিয়ে যাও। অবন্তী পাশে এসে বসে বলল, ভাইয়া আমি তোমায় খাইয়ে দিই, আমার অনেক দিনের শখ, আমি তোমায় খাইয়ে দিব। অবন্তী এমন করুণ আর্জি না করতে পারলাম না। তুমি আম্মুর কথায় কিছু মনে করবে না ভাইয়া, এখানে কেউ তোমায় ভালো না বাসলেও আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি শুধু আমার জন্য হলেও কিছুদিন থেকে যাও। আচ্ছা আপু, বোনের ভাইয়ের ইমোশনাল সিন শেষ হলে আমাকে একটু সুযোগ দিলে ভালো হয়।
দুজনের দরজার দিকে তাকালাম। বড় ফুপু মেয়ের অধরা দাঁড়িয়ে আছে। অবন্তী জিজ্ঞাসা করলো, তুমি এখানে কি করছো? তোমার ভাইয়া কিছু খায় নাই তখন, তাই খাবার নিয়ে আসছিলাম। আমি আমার ভাইয়ের যত্ন নিতে পারি, তোমায় লাগবে না, আমি খাইয়ে দিচ্ছি। অবন্তীর কথা শেষ হওয়ার আগেই মেয়েটা ভয়ে চলে গেল। কিন্তু তখন বুঝতে পারিনি দরজার পিছনে ছোটো মা দাঁড়িয়ে নিজের হাতে আমায় খাইয়ে দিচ্ছে। এটা থেকে ছোটো মার চোখে যেন আগুন ঝরছে। অবন্তী এখনও খেয়াল করেনি যে দরজায় ছোটো মা দাঁড়িয়েছে। অবন্তী, তুমি এখানে কি করছো? ছোটো মার কর্কশ কণ্ঠে কানে আসতে অবন্তী ভয়ে চমকে গেল। হাতে থাকা প্লেটে খাবার পড়ে গেল। কিছু না আম্মু, তখন ভাইয়া খায়নি তো তাই খাবার নিয়ে এসেছিলাম। কেন? খাবার রুমে নিয়ে এসে খাওয়াতে হবে কেন? সেখানে কি তাকে খাবার দেওয়া হয়নি? অবন্তী নিথর হয়ে বসে রইল। এখানে বসে আছে কেন? নিজের রুমে যাও। তুমি রুমে যাও, আমি খেয়ে নিব, চিন্তা করতে হবে না। সত্যি তো? হ্যাঁ সত্যি। খাবারের প্লেটটা আমার হাতে দিয়ে অবন্তী বেরিয়ে গেল। ছোটো মা তখনও দাঁড়িয়েছিল। আপনি কিছু বলবেন? তুমি অতিথির মতো থাকো, আমার মেয়ের মাথাটা খেতে এসো না। আমায় কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন। রাত অনুমানিক 12টা হবে। প্রচণ্ড পিপাসায় গলা শুকিয়ে গেছে। কিন্তু রুমে যে পানি অবন্তী দিয়ে গেছিলো সেটা শেষ হয়ে গেছে। পানির জন্য রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমে আব্বু, দাদু, মেজো চাচু আর ছোটো চাচু বসে কথা বলছেন। মনে হয় রাদিয়ার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। হঠাৎ আব্বুর নজর আমার দিকে পড়ল। দূরে দাঁড়িয়ে আছে কেন? এদিকে এসো। আমি পানি নেওয়ার জন্য এসেছিলাম। ছোটো চাচু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি পানি খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ো। পানি খাওয়ার শেষে রুমে চলে আসবো। তখনই আবার আব্বু পিছন থেকে ডাকলো, এদিকে এসো, কিছু বলবেন? তুমি হয়তো এর মাঝে জেনেই গেছো বাসার সবার অবস্থা এখন খুব বেশি ভালো না। সবাই বিয়ে নিয়ে খুব চিন্তা করছে। কি করা যায় বলে তোমার মনে হয়? এটা তো খুব সাধারণ একটা বিষয়। কেউ একজন মেয়ের বিয়ের বিষয়ে তাদের খবর ভুল দিয়েছে, এটা তাদের বোঝানোর চেষ্টা করুন। আমার মনে হয় তারা বুঝতে পারলে, আর যদি বুঝতে না পারে তবে সেখানে সম্পর্ক না করাই ভালো হবে। কার যে বাসার মানুষ সত্য মিথ্যা যাচাই না করে কাউকে অপবাদ দেয়, তারা যাই হোক উত্তম মানসিকতার হতে পারে না। আচ্ছা ঠিক আছে, কাল তুমি আমাদের সাথে যাবে। কোথায়? ছেলের বাসায়। আমি কেন? তোমারও তো বোন, তোমার তো একটা দায়িত্ব আছে। প্রসঙ্গ যখন দায়িত্বে আসলো তখন আর না করতে পারলাম না। পরদিন সকালবেলা নাস্তার বাটি হাতে দাঁড়িয়ে আছে অধরা। চোখ খুলে সামনে ওকে দেখে ভয়ে ভিতরটা কেঁপে উঠল। তুমি রুমে আসলে কিভাবে? দরজা তো খোলাই ছিল। কখন আসছো রুমে? একটু আগে। ডাকতে পারতে। আপনি ঘুমোচ্ছিলেন তাই ডাকিনি। আপনার জন্য নাস্তা নিয়ে এসেছিলাম, ফ্রেশ হয়ে খেয়ে নেবেন। টেবিলে তো মামির কথায় শান্তি করে খেতে পারবে না? তবে মামি কিন্তু এমন না, খুব ভালো একজন মানুষ। কিন্তু আপনার সাথে কেন যে এমন করছে সেটাই ঠিক বুঝতে পারি না। সেটা বোঝার মতো বয়স হয়নি এখনও তোমার। অধরা, তুমি এখানে কি করো? কথাটা বলতে বলতে মেজো চাচি রুমে ঢুকে পড়লেন। ওনার জন্য নাস্তা নিয়ে আসছিলাম। তুমি বাইরে যাও আর নাস্তার বাটি নিয়ে যাও। অধরার মুখটা অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেল। কিছু বলবেন? তোমার জন্য তোমার আব্বু, চাচু সবাই অপেক্ষা করছে খাবার নিয়ে। আমার জন্য কেন অপেক্ষা করবেন ওনারা? তুমি নাকি ছেলের বাসায় যাবে ওনাদের সাথে, তাই। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। ছেলের বাসায় বসে আছি। ছেলের চাচু, দাদু সবাই মিলে ছেলের বাবার সাথে কথা বলছে, কিন্তু ছেলের বাবা কিছুতেই রাজি হচ্ছে না। উনি তার ছেলের ভবিষ্যতে এমন নষ্ট করতে চায় না। আমি চুপচাপ ওনাদের মন বিনিময় দেখছিলাম। বিরক্ত হয়ে ছেলেকে নিয়ে বাসা থেকে বাইরে আসলাম। বাসার বাইরে এসে টঙের দোকানে দুজনে চা খাচ্ছি। বাসা থেকে টঙের দোকানে চা খুব বেশি টেস্টি না। ছেলেটা হয়তো ভেবেছিল আমি বিয়ের ব্যাপারে কিছু বলবো, তাই আমার এমন অফ টপিক শুনে হকচকিয়ে গেল। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমার নাম যেন কি? শুভ্র। আচ্ছা শুভ্র, আমার বোনটাকে তোমার কেমন লাগে? শুভ্র চায়ের কাপে টঙ্গের উপর রেখে আমার খুব কাছে এসে আমার হাতটা জড়িয়ে ধরল। আমি শুভ্র থেকে এমনটা মোটেও আশা করিনি ভাইয়া। ওকে প্রথম দেখাই ভালো লেগে যায় আমার। এরপর আমরা কয়েকদিন একসাথে ঘুরেছি। আমি যে সময়টুকু ওর সাথে থাকি, নিজের সমস্ত ক্লান্ত গ্লানি সব দূর হয়ে যায়। আমি ওকে ভালোবেসে ফেলেছি। শুভ্রের আচরণ দেখে মনে হচ্ছে আমি পাগলকে পাগলামি শেখাতে এসেছি। সেখানে ও রাদিয়ার জন্য আগের থেকে পাগল, সেখানে আমি ওর কাছে রাদিয়াকে হাইলাইটস করতে এসেছি। তাহলে বিয়ে নিয়ে এত আকাশ পাতাল সমস্যা কেন? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু রাদিয়া বারবার শুধু এটুকু বলে ও আমার জীবন নষ্ট করতে চায় না। আমি ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি ওর সাথে ওর শেষ পর্যন্ত থেকে যেতে চাই। শুভ্রকে নিয়ে বাসার ভিতরে আসলাম। ততক্ষণে আব্বু চাচু বিদায় নেওয়ার জন্য রেডি হচ্ছে। আপনাদের এখানে কি সিদ্ধান্ত হলো? আব্বু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনারা কিছুতেই এই আত্মীয়তা করবে না। আমি শুভ্রকে নিয়ে ওর বাবার কাছে গেলাম। কিছুক্ষণ ওনার সাথে কথা বলে আব্বু চাচুর সাথে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে যাওয়ার আগে শুধু এটুকুই বললাম, আপনারা বিয়ের প্রস্তুতি নিতে পারেন, বিয়েটা কিন্তু হচ্ছে। দাদু আমারও ছিল তাচ্ছিল্যের স্বরে বলল, আমরা এতক্ষণ বোঝানোর পর রাজি হলো না,
এখানে মিথ্যে স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নেই। ছোটো মার মতো এই লোকটাও যে আমি চোখের বালি, সেটা ওনার সামনে এলেই মুখের আকৃতি অনুমান করা যায়। দাদু শরীরে একটু আগুন জ্বালানোর জন্য মজা করে বললাম, আপনি বুঝিয়েছেন প্রাচীন নিয়মে, তাই বুঝে নেই। আমি আধুনিক নিয়মে অল্প সময়ে বুঝিয়ে দিয়েছি। সময় মতো হলে রিটায়ার করায় তাড়াতাড়ি রিটায়ার করে নিন। দাদু হয়তো প্রচণ্ড রেগে গেছেন, তাই ওনার দিকে তাকালাম না। তাকালে হয়তো হেসে দিব, যেটা পরিবেশের সাথে একদম ম্যাচ করবে না। সেখান থেকে দ্রুত রুমে চলে আসলাম। আমায় খাইয়ে দিচ্ছে এটা থেকে ছোটো মার চোখে যেন আগুন ঝরছে। অবন্তী এখনও খেয়াল করেনি যে দরজায় ছোটো মা দাঁড়িয়েছে। অবন্তী, তুমি এখানে কি করছো? ছোটো মার কর্কশ কণ্ঠে কানে আসতে অবন্তী ভয়ে চমকে গেল। হাতে থাকা প্লেটে খাবার পড়ে গেল। কিছু না আম্মু, তখন ভাইয়া খায়নি তো তাই খাবার নিয়ে এসেছিলাম। কেন? খাবার রুমে নিয়ে এসে খাওয়াতে হবে কেন? সেখানে কি তাকে খাবার দেওয়া হয়নি? অবন্তী নিথর হয়ে বসে রইল। এখানে বসে আছে কেন? নিজের রুমে যাও। তুমি রুমে যাও, আমি খেয়ে নিব, চিন্তা করতে হবে না। সত্যি তো? হ্যাঁ সত্যি। খাবারের প্লেটটা আমার হাতে দিয়ে অবন্তী বেরিয়ে গেল। ছোটো মা তখনও দাঁড়িয়ে ছিল। আপনি কিছু বলবেন? তুমি অতিথির মতো থাকো, আমার মেয়ের মাথাটা খেতে এসো না। আমায় কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে প্রস্থান করলেন। রাত অনুমানিক 12টা হবে। প্রচণ্ড পিপাসায় গলা শুকিয়ে গেছে, কিন্তু রুমে যে পানি অবন্তী দিয়ে গেছিলো সেটা শেষ হয়ে গেছে। পানির জন্য রুম থেকে বের হলাম। ড্রয়িং রুমে আব্বু, দাদু, মেজো চাচু আর ছোটো চাচু বসে কথা বলছেন। মনে হয় রাদিয়ার বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। হঠাৎ আব্বুর নজর আমার দিকে পড়ল। দূরে দাঁড়িয়ে আছে কেন? এদিকে এসো। আমি পানি নেওয়ার জন্য এসেছিলাম। ছোটো চাচু বলল, আচ্ছা ঠিক আছে, তুমি পানি খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ো। পানি খাওয়ার শেষে রুমে চলে আসবো। তখনই আবার আব্বু পিছন থেকে ডাকলো, এদিকে এসো। কিছু বলবেন? তুমি হয়তো এর মাঝে জেনেই গেছো বাসার সবার অবস্থা এখন খুব বেশি ভালো না। সবাই বিয়ে নিয়ে খুব চিন্তা করছে, কি করা যায় বলে তোমার মনে হয়? এটা তো খুব সাধারণ একটা বিষয়। কেউ একজন মেয়ের বিয়ের বিষয়ে তাদের খবর ভুল দিয়েছে, এটা তাদের বোঝানোর চেষ্টা করুন। আমার মনে হয় তারা বুঝতে পারলে, আর যদি বুঝতে না পারে তবে সেখানে সম্পর্ক না করাই ভালো হবে। কার যে বাসার মানুষ সত্য মিথ্যা যাচাই না করে কাউকে অপবাদ দেয়, তারা যাই হোক উত্তম মানসিকতার হতে পারে না। আচ্ছা ঠিক আছে, কাল তুমি আমাদের সাথে যাবে। কোথায়? ছেলের বাসায়। আমি কেন? তোমারও তো বোন, তোমার তো একটা দায়িত্ব আছে। প্রসঙ্গ যখন দায়িত্বে আসলো তখন আর না করতে পারলাম না। পরদিন সকালবেলা নাস্তার বাটি হাতে দাঁড়িয়ে আছে অধরা। চোখ খুলে সামনে ওকে দেখে ভয়ে ভিতরটা কেঁপে উঠল। তুমি রুমে আসলে কিভাবে? দরজা তো খোলাই ছিল। কখন আসছো রুমে? একটু আগে। ডাকতে পারতে। আপনি ঘুমোচ্ছিলেন তাই ডাকিনি। আপনার জন্য নাস্তা নিয়ে এসেছিলাম, ফ্রেশ হয়ে খেয়ে নেবেন। টেবিলে তো মামির কথায় শান্তি করে খেতে পারবে না। তবে মামি কিন্তু এমন না, খুব ভালো একজন মানুষ। কিন্তু আপনার সাথে কেন যে এমন করছে সেটাই ঠিক বুঝতে পারি না। সেটা বোঝার মতো বয়স হয়নি এখনও তোমার। অধরা, তুমি এখানে কি করো? কথাটা বলতে বলতে মেজো চাচি রুমে ঢুকে পড়লেন। ওনার জন্য নাস্তা নিয়ে আসছিলাম। তুমি বাইরে যাও আর নাস্তার বাটি নিয়ে যাও। অধরার মুখটা অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে গেল। কিছু বলবেন? তোমার জন্য তোমার আব্বু, চাচু সবাই অপেক্ষা করছে খাবার নিয়ে। আমার জন্য কেন অপেক্ষা করবেন ওনারা? তুমি নাকি ছেলের বাসায় যাবে ওনাদের সাথে, তাই। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। ছেলের বাসায় বসে আছি। ছেলের চাচু, দাদু সবাই মিলে ছেলের বাবার সাথে কথা বলছে, কিন্তু ছেলের বাবা কিছুতেই রাজি হচ্ছে না। উনি তার ছেলের ভবিষ্যতে এমন নষ্ট করতে চায় না। আমি চুপচাপ ওনাদের মন বিনিময় দেখছিলাম। বিরক্ত হয়ে ছেলেকে নিয়ে বাসা থেকে বাইরে আসলাম। বাসার বাইরে এসে টঙের দোকানে দুজনে চা খাচ্ছি। বাসা থেকে টঙের দোকানে চা খুব বেশি টেস্টি না। ছেলেটা হয়তো ভেবেছিল আমি বিয়ের ব্যাপারে কিছু বলবো, তাই আমার এমন অফ টপিক শুনে হকচকিয়ে গেল। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমার নাম যেন কি? শুভ্র। আচ্ছা শুভ্র, আমার বোনটাকে তোমার কেমন লাগে? শুভ্র চায়ের কাপের টঙ্গের উপর রেখে আমার খুব কাছে এসে আমার হাতটা জড়িয়ে দিল। আমি শুভ্র থেকে এমনটা মোটেও আশা করিনি ভাইয়া। ওকে প্রথম দেখাই ভালো লেগে যায় আমার। এরপর আমরা কয়েকদিন একসাথে ঘুরেছি। আমি যে সময়টুকু ওর সাথে থাকি, নিজের সমস্ত ক্লান্ত গ্লানি সব দূর হয়ে যায়। আমি ওকে ভালোবেসে ফেলেছি। শুভ্রের আচরণ দেখে মনে হচ্ছে আমি পাগলকে পাগলামি শেখাতে এসেছি। সেখানে ও রাদিয়ার জন্য আগের থেকে পাগল, সেখানে আমি ওর কাছে রাদিয়াকে হাইলাইটস করতে এসেছি। তাহলে বিয়ে নিয়ে এত আকাশ পাতাল সমস্যা কেন? আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু রাদিয়া বারবার শুধু এটুকু বলে ও আমার জীবন নষ্ট করতে চায় না। আমি ওকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি ওর সাথে ওর শেষ পর্যন্ত থেকে যেতে চাই। শুভ্রকে নিয়ে বাসার ভিতরে আসলাম। ততক্ষণে আব্বু চাচু বিদায় নেওয়ার জন্য রেডি হচ্ছে। আপনাদের এখানে কি সিদ্ধান্ত হলো? আব্বু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওনারা কিছুতেই এই আত্মীয়তা করবে না। আমি শুভ্রকে নিয়ে ওর বাবার কাছে গেলাম। কিছুক্ষণ ওনার সাথে কথা বলে আব্বু চাচুর সাথে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে যাওয়ার আগে শুধু এটুকুই বললাম, আপনারা বিয়ের প্রস্তুতি নিতে পারেন, বিয়েটা কিন্তু হচ্ছে।
দাদু আমারও তাচ্ছিল্যের স্বরে বলল, আমরা এতক্ষণ বোঝানোর পর রাজি হলো না। এখানে মিথ্যে স্বপ্ন দেখার কোনো প্রয়োজন নেই। ছোটো মার মতো এই লোকটাও যে আমি চোখের বালি সেটা ওনার সামনে এলেই মুখের আকৃতি অনুমান করা যায়। দাদুর শরীরে একটু আগুন জ্বালানোর জন্য মজা করে বললাম, আপনি বুঝিয়েছেন প্রাচীন নিয়মে, তাই বুঝে নেই। আমি আধুনিক নিয়মে অল্প সময়ে বুঝিয়ে দিয়েছি। সময় মতো হলে রিটায়ার করায় তাড়াতাড়ি রিটায়ার করে নিন। দাদু হয়তো প্রচণ্ড রেগে গেছেন, তাই ওনার দিকে তাকালাম না। তাকালে হয়তো হেসে দিব, যেটা পরিবেশের সাথে একদম ম্যাচ করবে না। সেখান থেকে দ্রুত রুমে চলে আসে। সে আমার মুখে একটা মিষ্টি ভরে দিয়ে বলল, ছেলের বাড়ি থেকে কল দিয়েছিল, ওনারা বিয়েতে রাজি। আমি একটু আগেই তো বললাম আপনারা সবাই বিয়ের কাজকর্ম শুরু করুন, বিয়ে হবে। তুমি না থাকলে হয়তো বিয়েটা হতো না। আমার মেয়ের জীবনটা একটা ঝড় বয়ে যেত। আমি কিছুই করিনি। আসলে আপনারা সবাই মিলে এত ভালো একটা ছেলে খুঁজে এনেছেন, চাইলেও কেউ বিয়ে ভাঙতে পারবে না। আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলবো। তুমি তাড়াতাড়ি বাইরে এসো, দুপুরের খাবার সময় হয়ে গেছে। আমি এখন কিছু খাবো না চাচি, আপনারা খেয়ে নিন। আমি এখন একটু ঘুমাবো। বাইরে কারো চিৎকার করে ধমক দেওয়ার শব্দ রুমে আসছে। চাচির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাইরে কি হয়েছে? এত জোরে জোরে কে কথা বলছে? এটা তো তোমার মেজো চাচুর কণ্ঠ। কিন্তু উনি তো কোনো কারণ ছাড়া এত জোরে কথা বলেন না। কথাটা শেষ হতে না হতে চাচি দৌড়ে বাইরে গেলেন। চাচির পেছন পেছন আমিও দৌড়ে বের হলাম। বের হতে দেখলাম বাসার সামনে মেজো চাচু রাদিয়ার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। দৌড়ে তাদের সামনে গেলাম। আপনি এত বড় মেয়েটাকে মারছেন কেন? সেটা আবার এত মানুষের সামনে? রাদিয়া এতক্ষণে দৌড়ে রুমে চলে গেছে। অবন্তী, তুমি রাদিয়ার কাছে যাও। এখানে দাঁড়িয়ে কি দেখছো? তোমরা যাও সবাই ওর কাছে। আমার ধমকে রাপছি, চন্দ্রিমা, অধরা সবাই অবন্তীর সাথে রাদিয়ার রুমে গেল। সকলের মুখের মাঝে ক্রোধের উজ্জ্বল রেখা জ্বলজ্বল করছে। আব্বুকে জিজ্ঞাসা করলাম, কী কারণে ওকে মারল? এত বড় মেয়েকে কেউ মারে? আপনারা কেউ ওকে সেভ করলেন না কেন? দাদু পাশে বসা ঠিক করেছে। যে মেয়ে বড়দের কথায় অমান্য করে বড়দের মুখে মুখে তর্ক করে, তাকে তো কেটে নদীতে ভাসিয়ে দেওয়া উচিত। কিন্তু কী এমন করেছে? বড় ফুপু বলল, সবাই মিলে এত কষ্ট করে বিয়েটা আবার জুড়ে দিচ্ছে, কিন্তু ও এসে বলল ও বিয়ে করবে না, ছেলে নাকি ওর পছন্দ হয়নি। এতটুকু কারণ? এতটুকু বলে দাদুর চোখে চোখ পড়ল। অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে। সরি, এত বড় কারণ? আপনারা এখনও ওকে জীবিত রেখেছেন? দা কাছে জানিয়ে সব নিয়ে চলে আসুন, কেটে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। গতকাল আমার আফসোস হতো যে আমার এত বড় একটা পরিবার থাকতে আমি অসহায়ের মতো একা ছিলাম। কিন্তু আজ মনে হচ্ছে যে বাড়িতে নিজের পছন্দ অপছন্দের কথা সবার সামনে দাঁড়িয়ে বলা যায় না, সে বাড়িতে না থাকাই আমার জন্য আনন্দের ছিল। তো থাকতে তোমাকে কে বলছে চলে যাও? এটা আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির মেয়েকে আমরা মারবো না কী করবো সেটা আমাদের ব্যাপার। এবার একটু চিৎকার করে বললাম, আমি এই বাড়ির ছেলে। যতদিন না ছিলাম কিছু বলিনি, এখন আছি তাই বলবো। রাদিয়া আপনার বাড়ির মেয়ে হলেও আমার বোন। আমার তো মনে হয় মেজো চাচু রাদিয়ার গালে থাপ্পড় দেয়নি, সেটা আপনি ওনাকে দিয়ে করিয়েছেন। তোমার মাকে না আমরা দেখেছি, আর না তোমার জন্মের ইতিহাস আমরা জানি। উড়ে এসে জুড়ে বসা একজন তুমি, তাই নিজেকে আমাদের পরিবারের ছেলে ভাবা বাদ দাও। এতক্ষণ আব্বু চুপ থাকলেও এবার উনি নিজের বাবার বিরুদ্ধে মুখ খুললেন। এতক্ষণে আপনি সুমনকে যা খুশি তাই বলেছিলেন, সেখানে আমি কোনো কথা বলিনি, কিন্তু ওর মাকে নিয়ে বিন্দুমাত্র কথা আমি শুনতে চাই না। সুমন এই বাড়ির ছেলে, সব থেকে বড় ছেলে। সেটা কেউ মানলো বা না মানলো আমার যায় আসে না। আমি যদি সেদিন আপনার ইমোশনাল ব্ল্যাকমেলের শিকার না হতাম, তাহলে তো এই কথা বলার মতো সুযোগ আপনি কোনো দিনও পেতেন না। লোকটার কথায় চাহনিতে আম্মুর প্রতি এক অদ্ভুত ভালোবাসার প্রতিচ্ছবি ভেসে ওঠে। তবে কেন উনি আলাদা হয়ে গেলেন? কী জন্যই বা ছিল সেই ব্ল্যাকমেল? সুমন, এই বিয়েতে আমাদের পরিবারের সম্মান জড়িয়েছে। আমি চাই না বাবা, আমাদের পরিবারের এতদিনের অর্জিত সম্মান এভাবে শেষ হয়ে যাক। আমি জানি সেটা তুমি হতে দিবে না। আব্বু আমার ঘাড়ের উপর হাত রেখে কথাগুলো বলে ধীর পায়ে রুমের দিকে এগিয়ে গেল। সবাই এখন উড়ে এসে জুড়ে বসা এক ছেলের ভরসায় বসে থাকবে? দাদুর সামনে দিয়ে তার চোখে চোখ রেখে বললাম, পৃথিবীর কোনো ছেলেই তার মার ব্যাপারে বিন্দুমাত্র বাজে কথা সহ্য করতে পারে না। তাই পরবর্তী এমন কিছু বলার আগে একবার হলেও ভেবে নেবেন, নয়তো আমি আমাদের মধ্যকার সম্পর্কের কথা ভুলে যাব। দাদু কিছু না বলে উনিও উঠে চলে গেলেন। একে একে নিজের কাজে চলে গেলেন। শুধু মেজো চাচু আর ছোট চাচু বসে রইল। এতক্ষণ এখানে এত কিছু হয়ে গেলেও কিন্তু মেজো চাচু একটি বারের জন্য মুখ খুলে নেই। দূরে দাঁড়িয়ে মেজো চাচি নীরব দৃষ্টিতে অশ্রু বিসর্জন দিচ্ছে। মেজো চাচুর পাশে বসে ওনার কাঁধে হাত রাখলাম। কী এত ভাবছো? উনি আমার দিকে তাকালেন।
দু চোখে পানি টলমল করছে। আমি কখনো রাদিয়ার উপর জোর গলায় একটা কথা পর্যন্ত বলিনি। আজ ওকে মারলাম। ভদ্রলোক নিজের চোখের পানি আটকাতে ব্যর্থ চেষ্টা করছেন। মেয়ের প্রতি বাবাদের ভালোবাসা একটু ভিন্ন রকম হয়। ওনারা মেয়েকে ঠিক ফুটন্ত ফুলের মতোই ভালোবাসেন। না তো তীব্র রোদ লাগতে দেয় ঝড়ে যাওয়া ভয়ে, আর না প্রবল বাতাস লাগতে দেয় ছিঁড়ে যাওয়ার ভয়ে। তাদেরকে আশ্বস্ত করলাম যেভাবেই হোক এই বিয়ে হবে। তবে মনে মনে একটা তীব্র প্রতিজ্ঞা করলাম, এখান থেকে চলে যাওয়ার আগে বৃদ্ধকে ভালো একটা চমক দেখিয়ে দিব। কারণ এতক্ষণে আমি বুঝতে পেরেছি এই বাড়ি আমার বেড়ে ওঠা সব থেকে বড় বাধা এই বৃদ্ধ ভদ্রলোক। চাচির থেকে রাদিয়ার রুমটা দেখিয়ে নিলাম। দরজায় নক করার পর ভিতর থেকে কেউ একজন জিজ্ঞেস করলো, কে? আমি। দরজা খোলা। চন্দ্রিমা দরজা খুলে দিল। রাদিয়ার কী অবস্থা? ভেতরে এসে দেখুন। রাদিয়া তখন চোখ মুছছে। বাহ, মেয়ে থাপ্পড় খেয়ে রুমে বসে কান্না করছে, আর বাবা থাপ্পড় দিয়ে ওখানে বসে কান্না করছে। আমার কথায় রাদিয়ার কান্না তৎক্ষণাৎ উধাও। বাবার কি হয়েছে? তেমন কিছু না, তোমার গায়ে হাত তুলছে তাই গিল্টি হচ্ছে। জানো ভাইয়া, আব্বু কখনো আমার বকা দেয়নি, কিন্তু আজ দাদুর কথায় আমায় মারলো। রাত্রি পাশে থেকে বলল, ভাইয়া দাদুকে আচ্ছা করে বকে দিচ্ছে আপু। তুমি কিভাবে জানলে? আমি সব দেখেছি। আচ্ছা ঠিক আছে, এখন এ নিয়ে পরে কথা হবে, আমরা কথা বলবো। আগে বলো রাদিয়ার প্রিয় খাবার কি? পাশে থেকে রাপসি বলছে, আমি জানি ফুচকা। আশেপাশে কোথাও ফুচকা পাওয়া যায়? আমাদের পাড়ার মোড়েই কলেজের গেট। আচ্ছা তাহলে আজ আমরা সবাই ফুচকা খেতে বেরিয়ে পড়বো। সবাই রেডি হয়ে নাও, দাদু যেতে দেবে না। দাদু ভাইয়ের উপর কোনো কথা বলবে না, আমি জানি। অবন্তী আমার সাথে এসো তুমি। অবন্তীকে নিয়ে আমার রুমে আসলাম। এখন অবন্তী থেকে জেনে নিতে হবে আব্বু আম্মুর আলাদা হয়ে যাওয়ার কারণ কি ছিল। সেই ব্ল্যাকমেল যার কথা আব্বু আজ অশ্রুসিক্ত চোখে সকলের সামনে বললেন। অবন্তী, তুমি কি জানো আব্বু আর আম্মু আলাদা কেন হয়েছিল? অবন্তী কিছু সময় একটু ভাবলো, হয়তো মনে করার চেষ্টা করলো। আব্বুকে অনেকবার জিজ্ঞাসা করছে তাদের বিচ্ছেদ কেন হয়েছিল, কিন্তু আব্বু বলেনি। বারবার শুধু বলতে আমার ভাগ্যে ছিল না তাই বিচ্ছেদ হয়েছে। ও আচ্ছা, কিন্তু হঠাৎ এই প্রশ্ন করছো কেন ভাইয়া? এই বাড়িতে এত সুন্দর একটা পরিবারের সাথে আমার আম্মু কেন থাকা হলো না, এই কারণটা ভীষণ জানতে ইচ্ছে করে। আমার খুব ইচ্ছে ছিল বড়মার কাছে গিয়ে কিছুদিন থাকবো। আচ্ছা ভাইয়া, বড়মা কি আমার সাথে এমন কিছু করতো যেমনটা আমার আম্মু তোমার সাথে করে? না রে পাগলি, আম্মু একটু ভিন্ন রকম ছিল, একবার গেলেই বুঝতি। এখন রেডি হয়ে নাও, আমরা সবাই বাইরে যাচ্ছ। কলেজের গেটে একটা ফুচকার দোকান বসে আছে। সেই সময় একজন পুলিশ এসে ওদের থেকে একটু দূরে আমায় ডেকে নিয়ে গেল। সেখানে গিয়ে পুলিশ অফিসারের সাথে কিছুক্ষণ কথা বলে আবার চলে আসলাম। কী হলো, তোমরা এখনও খাওয়া শুরু করোনি? তোমার জন্য অপেক্ষা করছি। আমি খাবো না তো, আমি এসব খাই না। রাদিয়া বলল, এই জন্য তোমার খাওয়া দরকার। এতদিন কি মিস করছো সেটা জানার জন্য। একটা ফুচকা তুলে মুখে দিতে দিতে অবন্তীকে জিজ্ঞাসা করলাম, এখানে কেউ ফুপির মেয়ে, কেউ চাচুর মেয়ে, কিন্তু চন্দ্রিমা কার মেয়ে? অবন্তী হাসলো, ও আমার মামার মেয়ে। তোমার সামনে ভদ্র সাজার ভান করে সবসময় বেশি বেশি বলো তুমি। আমি সবসময় ভদ্র, সেটা তো প্রথমেই দেখেছিলাম। ফুচকা খাওয়া শেষে সবাই মিলে ক্যাম্পাসে হাঁটতে গেলাম। সবার সামনেই হাঁটছি আমি তাদের পিছনে। অবন্তী আমার কাছে এসে জানতে চাইলো পুলিশ আমার কাছে কেন এসেছিল। একটা ঠিকানা জানতে এসেছিল। ভাইয়া আমি ছোট না, উনি এসে তোমার নাম ধরে ডেকেছিলেন। তার মানে তোমার পূর্বে পরিচিত হয়েছে, আর গোয়েন্দাগিরি করতে হবে না। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। অবন্তী রাদিয়া সবাই আগে আগে বাসায় ঢুকলো, আমি তাদের পিছনে ছিলাম। দাদু সবাইকে থামিয়ে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিল। দাদুর প্রশ্নে সবাই ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছে, কেউ একটি কথা উচ্চারণ করছে না। তখন পিছন থেকে এসে বললাম, তোমরা সবাই এসে এমন মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? রুমে যাও, আর রাদিয়া ফ্রেশ হয়ে আমার রুমে আসো একবার। আচ্ছা ভাইয়া। সবাই চলে যাওয়ার পর দাদু আমার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, তুমি আমাদের পরিবারের মেয়েদের নিয়ে এসব করা বন্ধ করবে, নয়তো ভালো হবে না। আপনার বাড়ির মেয়ে হলেও তারা আমার বোন, তাদের আনন্দের বিষয়টা খেয়াল রাখা ভাই হিসেবে আমার দায়িত্ব। ছোটো চাচা আমায় সাপোর্ট করে বলল, বাবা এসব কথা বাদ দিন। দুপুর থেকে সবাই কেমন মনমরা হয়েছিল। সুমন সবাইকে বাইরে থেকে আসার পর সবাই হাসছিল, মনে হচ্ছিল পুরো বাড়িটা আবার প্রাণ ফিরে এসে। বাহ, তোমাদের তো দেখছি পাখা গজিয়েছে। একটা হাঁটুর বয়সী ছেলের পক্ষ নিয়ে বাবার মুখের উপর কথা বলছিস। বৃদ্ধ ভদ্রলোক নিজের মনে মনে কী সব বলতে বলতে বাড়ির বাইরে চলে গেল। আচ্ছা ছোটো চাচু, ওনাকে বাসার সবাই ভয় পান কেন? উনি কারোর সাথে ফ্রেন্ডলি মিশেন না, সবসময় গম্ভীর একটা ভাব থাকেন। মেজো চাচা আমার কাছে এসে বলল, রাদিয়ার মন ভালো হয়েছে? আমার যতদূর সম্ভব চেষ্টা করছি। বাকিটা আপনারা উপরে গিয়ে একটু কথা বলুন, আপনারও ভালো লাগবে, রাদিয়ারও মন ভালো থাকবে। ঠিক খানিক সময় পর দরজায় রাদিয়া এসে দাঁড়িয়েছে, কিন্তু কোনো কথা বলছে না। কী হলো, এভাবে দাঁড়িয়ে আছে কেন? তুমি ফোন
সো তাই ভাবছিলাম ভেতরে আসবো কি না। তুমি আসবে জন্য তো দরজা খুলে রাখছিলাম, ভিতরে এসো। রাদিয়া এসে আমার সামনে দাঁড়ালো। কি বলবে ভাইয়া? আমি রাদিয়ার দিকে তাকালাম। প্রচণ্ড সিরিয়াস একটা ফেস আমার দিকে তাকিয়েছে। রাদিয়ার এমন চাহনি দিকে ফিক করে হেসে দিলাম। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমায় বকা দেওয়ার জন্য ডাকিনি, এমনি একটু কথা বলার জন্য ডাকছিলাম। চেয়ারটা টেনে বসো। আমি শুধু একটা মেল করে নিই। মেল সেন্ড করে রাদিয়ার দিকে তাকালাম। তো মন ভালো হয়েছে? বাবার উপর রাগ কমেছে? বাবা একটু আগে রুমে এসে আদর করে গেছে। কত ভালোবাসা, অনেক। রাধি একটা কথা জিজ্ঞাসা করবো? বন্ধুর মতে মনে করলে সত্যিটাই বলবে। যদি সত্যি বলো তবেই তোমার জন্য ভালোই হবে। কি ভাইয়া, তুমি বিয়ে করতে চাচ্ছ না কেন? কাউকে ভালোবাসো? রাদিয়া নিচের দিকে তাকিয়ে আছে, কোনো উত্তর দিচ্ছে না। রাদিয়ার উত্তরের জন্য আমি চাতকের মতো অপেক্ষা করছি। রাদিয়ার নীরবতা কি আমার? তুমি কাউকে ভালোবাসো যার জন্য তুমি বিয়েতে রাজি না? রাদিয়া চুপচাপ আমার কথা শুনছে। কিছু বলো, আমায় বললে তোমার জন্য ভালোই হবে। আমি নিজের সাধ্যমতো তোমায় সাহায্য করব। আমার জীবনে তেমন কেউ নেই ভাইয়া। আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করে চাই। বাবাকে কতবার বললাম আর মাত্র একটা বছর, তারপর আমার গ্র্যাজুয়েশন শেষ, তারপর বিয়ে নিয়ে ভাবতে। কিন্তু বাবা হঠাৎই সব কিছু ঠিক করে ফেললো। মনে হচ্ছে পৃথিবীর উনি একমাত্র ভালো ছেলে। বিয়েতে রাজি না হওয়ার একমাত্র কারণ কি শুধু এই গ্র্যাজুয়েশন? হ্যাঁ ভাইয়া। কিন্তু ছেলের বাবা প্রথম দিনে দেখতে এসে বলেছে ছেলের বউ সবসময় বাসায় থাকবে, পড়ালেখা করবে না। তাই জন্য নিজেকে অসুস্থ বানাবে অন্যের কাছে। তুমি কি করে জানলে? আমি সবটাই জানি। তুমি জানো শুভ্র আমায় কী বলেছে? কি? তোমার ব্রেন টিউমার আছে, তাতে কিছু যায় আসে না। ও তোমার শেষ পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। এই কথাটা বলতে কতটা গভীর ভালোবাসার দরকার পড়ে সেটা তুমি কল্পনা করতে পারবে না। আমি জানি উনি ভালো ছেলে, কিন্তু ভাইয়া আমার নিজের তো কিছু স্বপ্ন আছে। আমি কথা দিচ্ছি তোমার সকল স্বপ্ন পূরণে শুভ্র তোমার সঙ্গ দিবে। তুমি কি করে জানলে? যে মানুষটা তোমায় ভালোবাসবে সে সময় সব স্বপ্নকে নিজের করে নেবে। তাছাড়া শুভ্র যদি তোমার সঙ্গ না দেয়, আমি তো আছি। তুমি তো জানো এটা শহর এলাকা নয়। এখানে ছোট ছোট বিষয়গুলি অনেক বড় করে দেখা হয়। বিয়েটা যদি শহরে হতো, ভেঙে গেলেও তেমন কোনো বিষয় ছিল না। কারণ শহরে বসবাসরত মানুষগুলো বাঙালি হলেও তাদের বেশিরভাগ ঐতিহ্য পশ্চিমাদের মতো। এলাকায় এই বাড়ির সম্মান মর্যাদা সম্পর্কে আমার থেকে তোমার ভালো জানা। সবাইকে ইনভাইট দেওয়া হয়ে গেছে। তুমি প্লিজ আর না করো না। রাদিয়া কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, আমার স্বপ্নগুলো কি ডানা মেলবে না ভাইয়া? অবশ্যই। তাহলে আমি রাজি। তোমায় আঘাত করার পর তোমার বাবা এসে তোমায় সরি বলেছে না? হ্যাঁ। তুমি এখন গিয়ে তোমার বাবাকে সরি বলে জানিয়ে আসবা তুমি বিয়েতে রাজি আছো, কেমন? আচ্ছা ভাইয়া। রাতে ছাদে একা একা দাঁড়িয়ে গুনগুন করছি। একটু জোরে গান গেলে আমিও একটু শুনতে পারতাম। আমি পিছনে ফিরলাম। চন্দ্রিমা দাঁড়িয়ে আছে। তুমি কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে। এমন গুনগুন করে না গে জোরে জোরে গাইলেই তো পারতেন। আমি অন্যকে গান শোনার জন্য গান গাই না, এই জন্য জোরে গান গাওয়ার প্রয়োজন পড়ে না। ও আচ্ছা, এত রাতে ছাদে কেন? বাসার সবাই তো নিজের মতো ব্যস্ত, তাই নিজেকে একটু সময় দিতে আসলাম। তাছাড়া আপনি যখন ছাদে আসলেন তখন আপনাকে দেখেছিলাম। ও আচ্ছা। আকাশের চাঁদটা অনেক সুন্দর, তাই না? চাঁদ সব সময় সুন্দর হয়। চলুন না কোথা থেকে হেঁটে আসি। চাঁদের আলে হাঁটতে ভালোই লাগে। আপনার সাথে কেন হাঁটবো আমি? বসদায় সবাই কাজ করছে, আমি আর আপনি ফ্রি আছি তাই। ছোটো মা যদি জানতে পারে তার ভাইয়ের মেয়েকে নিয়ে আমি হাঁটতে বের হয়েছিলাম, তাহলে আমার আর নিস্তার নেই। এমনও তো হতে পারে বিয়ের আগে আমায় বাসা থেকে বের করে দিবে। আচ্ছা, বিয়ের পরে কি আপনি চলে যাবেন? আমার কি থেকে যাওয়া উচিত? থেকে গেলেই পারেন। চন্দ্রিমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বললাম, কেন থেকে যাব? থেকে যেতে তো কোনো কারণ লাগে না, তাই না? ইচ্ছে থাকলে কারণ ছাড়াও থেকে যাওয়া যায়। আপনি সেই কারণ ছাড়াই থেকে গেলেন, নয়তো আমার জন্য থেকে যান। এই কথাটা বলে চন্দ্রিমা দু হাতে নিজের মুখ ঢাকলেন। দেখি যদি থেকে যেতে পারি তবে থেকেই যাব না হয়। দুজনে চুপচাপ দাঁড়িয়েছি। হঠাৎ কারো পায়ের শব্দে চন্দ্রিমা আমার থেকে বেশ কিছুটা দূরে সরে আছে। আমি দরজার দিকে তাকিয়ে রইলাম কে আসছে সেটা দেখার জন্য। ছোটো মা এসে দাঁড়ালো। তুমি এত রাতে এখানে কী করছো? তেমন কিছু না, জ্যোৎস্না স্নান করছি। চন্দ্রিমা আসছে এখানে। ফুপি, আমি এদিকে। তুমি এখানে কি করো? নিচে চলো। চন্দ্রিমাকে নিয়ে ছোটো মা নিচে চলে গেল। আমি আবার আকাশের দিকে তাকালাম। হালকা কুয়াশা পড়েছে। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব রুমে গিয়ে শুয়ে পড়ো। কাল আবার রাদিয়ার গায়ে হলুদ। কথাটা ছোটো মা বলছিল। আমি স্পষ্ট ছোটো মার কণ্ঠ শুনতে পেয়েছি, কিন্তু পিছন ফিরতে না ফিরতে ছোটো মা চলে গেল। মাহীন কেউ যদি হঠাৎ মায়ের মতো করে ভালোবাসা মাখা শাসন পায়, তবে সেটা তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পাওয়ারগুলোর একটা হয়ে যায়। পরের দিন সকাল থেকে সবাই খুব ব্যস্ত। সবাই সবার মতো আনন্দ করছে। বাসায় প্রথম কারো বিয়ে হচ্ছে। আমার আব্বু, ছোটো মা কারোর সাথে আমার পরিচয় না করিয়ে দিলেও মেজো চাচু আর চাচি সবার সাথে আমার পরিচয় করছে। তাদের মুখে আজ বিন্দুমাত্র চিন্তার ছাপ নেই। পৃথিবীর সব খুশি আনন্দ কিছু যেন তাদের আঙ্গিনায় ঘর বেঁধেছে।
কোণে বসে আছে, তার চারপাশে বসার সব মেয়ে তাদের ছবি দিচ্ছে চন্দ্রিমা। আমি দূর থেকে বসে বসে তাদের দেখছি। সেই সময় হঠাৎ মায়ের কথা মনে পড়ে গেল। বেশ কিছুদিন মায়ের সাথে কথা বলা হয় না। কল করে কিছুক্ষণ কথা বললাম। কথা শেষ করে মোবাইল পকেটে রাখলাম। প্রেমিকা ছিল বুঝি? তোমাদের মতো ছোট বোন। আমার আম্মু একে অ্যাডপ্ট করেছিল। ও আচ্ছা, রাদিয়া আপু আপনাকে ডাকছে কেন? ছবি তোলার জন্য। আমি ছবি তুলবো না? অধরা তবুও আমায় জোর করে টেনে নিয়ে গেল। এখন বিকেল, এখানে সেন্ট্রাল জেলে জেলারদের সাথে দেখা করে মাত্র বের হয়েছি। তখন দূর থেকে ছোটো মাকে দেখতে পেলাম। কিন্তু উনি জেলে কেন আসবে? তাছাড়া আজ বাসায় অনুষ্ঠান, সেগুলো ছেড়ে উনি জেলে আসবেন না। আমি বোধহয় ভুল দেখলাম। কিন্তু আরও কিছুটা সামনে যাওয়ার পর নিশ্চিত হলাম এটা ছোটো মা। উনি হয়তো আমায় দেখতে পাননি, কিন্তু আমি ওনাকে ঠিক দেখেছি। পাশে একজন পুলিশ সদস্যকে জিজ্ঞাসা করলাম, উনি এখানে কেন আসছেন? ওখানে যারা আসেন সবাই কারো না কারোর সাথে দেখা করতে আসেন। ছোটো মার কে জেলে? উনি কার সাথে দেখা করতে পারেন? আমাদের বাসার কেউ? ওনারা সবাই মিলে কি আমার কাছে কিছু লুকাচ্ছে? এমন হাজারো প্রশ্ন মনের ঘর বাঁধছে। কোথায় ছিলে সারাটা বিকেল? তোমার কোনো পাত্তা নেই। বাসায় ঢুকতে অবন্তীর প্রশ্ন, একটু কাজে ছিল তাই বাইরে ছিলাম। কেমন আনন্দ করলে আজ সারাদিন? আজকের দিনটা স্বপ্নের মতোই কেটেছে। রাদিয়া আপু তোমায় দেখা করতে বলেছে। কোথায় ও? ওর রুমে। রুমে গিয়ে মোবাইলে চার্জে দিয়ে রাদিয়ার রুমে নক করলাম। আসবো? না, একদম আসবে না। আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি। যাবেই তো? আমি কে যে আমার রাগ ভাঙাবে তুমি? তুমি তো ভিতরেই আসতে দিচ্ছ না। ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আমি কি আসবো? আসো। আমার উপর এত রাগের কারণ কি শুনি? তুমি কোথায় ছিলে দুপুরের পর থেকে? আমায় খুঁজছো নাকি নতুন বউ যাকে কেন্দ্র করে বাসার সবাই আনন্দ করবে, সে কেন আমায় খুঁজছে শুনি? জানো ভাইয়া, দাদু আমায় অনেক কথা শুনিয়েছেন। কেন? এই যে আমি বিয়েতে করতে রাজি হই নাই, তারপর আবার তোমার কথায় বিয়ে রাজি হয়েছি, তাই। বিয়েটা হোক, তারপর ওনাকে ছোট্ট একটা শিক্ষা দিব আমরা সবাই মিলে, কেমন? সেটা ভালো হবে। আমি শুনেছি তোমার আম্মুকে বড় বাবা এই বাসায় আনতে পারেনি শুধুমাত্র দাদুর জন্য, যে কারণে আমরা তোমার থেকে এতদিন দূরে ছিলাম। ওনাকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। সবসময় নিজের জেদটাকেই বড় করে। তুমি কি করে জানলে আম্মুকে দাদু এই বাসায় আনতে দেয়নি? আমি শুনেছিলাম বড় বাবা একদিন বলেছিল। আর কি জানো? আর তেমন কিছু জানি না। তবে জানো, শুভ্রর সাথে আমার কথা হয়েছে। অনার্স শেষে মাস্টার্স করারও পারমিশন পেয়ে গেছি। বলেছিলাম না তোমার স্বপ্ন পূর্ণ হবে। আমি তাহলে এখন আসি। বাইরে থেকে আসলাম তো, ফ্রেশ হওয়া বাকি আছে। ও ভালো কথা, কোথায় ছিলে তুমি? এখানে এক পুরনো বন্ধু আছে, তার সাথে দেখা করতে গিয়েছিলাম। আমাদের এলাকায় তোমার বন্ধু আছে? ভালো। আমার রুমে বেডের উপর চন্দ্রিমা ল্যাপটপ নিয়ে কী যেন করছে। তুমি এখানে কী করছো? ছবি দেখছি। কিসের ছবি? আজ সকালে যেগুলো তুললাম সেগুলো। সেগুলো দেখার জন্য কি আমার রুম পড়েছিল? নিজের রুমে যাও। ছবিগুলো তোমাকে দেখাবো তাই তোমার রুমে আসলাম। কি দেখাবে আমায়? এই যে অধরা সবসময় আপনার সাথে এমন চিপকায় আছে কেন? আমি তো খেয়াল করিনি। তাছাড়া ও আমার বোন, আমার সাথে চিপকায় থাকতেই পারে। চন্দ্রিমা একটা ছবি জুম করে দেখালো। ওর চাহনি দেখে কি তোমার তাই মনে হয়? আমি মাঝে মাঝে মানুষের মুখের ভাষা বুঝতে পারি না, চাহনির ভাষা বুঝবো কীভাবে? বুঝতে হবে না, তবে ওর থেকে দূরে থাকবে। চন্দ্রিমার কথায় আমার তেমন মনোযোগ নেই। খোলা দরজার দিকে দেখতে পাচ্ছি ছোটো মা হনহন করে নিজের রুমে যাচ্ছে। চন্দ্রিমা, তুমি এখন তোমার রুমে যাও। আমরা পরে এক সময় এই বিষয় নিয়ে কথা বলবো। এখানে তেমন কোনো কথা নেই, শুধু ওর থেকে দূরে থাকলেই হবে। আচ্ছা। চন্দ্রিমা চলে গেল। ওয়াশরুমে গিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ছোটো মার রুমে আসলাম। আসবো? কে? আমি সুমন। ভিতরে আসবো? কেন, দরকার? একটু কথা বলতাম। এখন কথা বলতে ইচ্ছে করছে না, পরে ডাকবো। আচ্ছা। বাসায় দাদুর সাথে সবারই একটা দূরত্ব বেড়ে গেছে। সেই দূরত্বের কারণ মনে হয় আমি নিজে। দাদু নিজের মতো করে সবাইকে চালাতে পছন্দ করে। আগের মানুষ যেমন হয় আর কি। বাবা চাচু সবাই ছিল দাদুর বাধ্যগত, কিন্তু আমি আসার পর আমার পক্ষ নিয়ে সবাই কম বেশি দাদুর বিপক্ষে কথা বলে। এটাই সম্পূর্ণ ওনার নীতির বিরুদ্ধে। রাতে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বাসার সবাই নিজেদের মতো বিয়ের প্রস্তুতি নিতে ব্যস্ত থাকে। সবার মাঝে থেকে দাদু যখন উঠে নিজের রুমে চলে গেল, তখন ভাবলাম এটাই হয়তো সুযোগ। আমিও দাদুর পিছনে পিছনে তার রুমে গেলাম। তুমি আমার রুমে আসছো কেন? আপনার সাথে কথা কিছু আছে। তোমার সাথে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। তুমি যাও, আমি ঘুমাবো। দাদু শুধু এটুকু জানবো, আমার আম্মুকে আপনি এই বাড়িতে আসতে দেননি কেন? যার বউ সে নিজেই আনতে পারেনি, এখানে আমি কি করব? এর থেকে বেশি কিছু আমি বলতে পারবো না, আর বলতেও চাই না। জানতে চাওয়া পিপাসুকে নিয়ে ফিরে আসলাম। সবার সাথে এসে আবার বিয়ের আয়োজনে অংশ নিলাম।
পরের দিন সারাটা দিন সকলের হাজারি ব্যস্ততার মধ্যে কেটে দিল। কারোর সাথে সেভাবে কথা হলো না। আব্বু অনেকের সাথে পরিচয় করে দিলেন। বরযাত্রী বিদায় হবার পর মেজো চাচি কান্নায় লুটিয়ে পড়ল। তাদের অনেক আদরের মেয়ে, কিন্তু আশেপাশে মেজো চাচি নেই। ওনাকে খুঁজতে খুঁজতে ছাদে এসে ওনার দেখা পেলাম। আপনি এখানে কী করতেছেন? আমার কথার শব্দে চোখের পানি মুছে আমার দিকে তাকালো। মেয়েটা আমার অনেক আদরের ছিল। চলে যাওয়ায় মনে হচ্ছে আমার হৃদয়ে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে। বুকের মাঝে শূন্যতা অনুভব করছি। ও তো সারা জীবন আপনাদের কাছে থাকবে না, তাই না? তবে ও এমন এক জায়গায় গেছে যেখানে আপনাদের মতোই ভালোবাসা পাবে। সব কিছু তো তোমার জন্যই হলো। আমার মেয়ের জীবনে দেবদূত হয়ে আসলে তুমি। আমি বড় ছেলে হিসেবে দায়িত্ব পালন করছি মাত্র। মেজোসে খুব কোমল হৃদয়ের মানুষ। আমায় জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না জুড়ে করে দিলেন। চাচু, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করবি? আমায় ছেড়ে দিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, কি জানতে চাও? আব্বু আম্মুর বিয়ের পর কি হয়েছিল? মেজো চাচু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সেটা তোমার না জানা আমার মনে হয় সব থেকে ভালো। আমি জানতে চাই আমার মার সাথে কী ঘটেছে, সেটা আমার জানতে হবে। তোমার মায়ের সাথে যা ঘটেছিল সেটা ছিল এই বাড়ির এক নিকৃষ্ট অতীত। যা শুনলে তোমার হয়তো এই বাড়ির মানুষগুলোর উপর থেকে ভালোবাসার সম্মান শেষ হয়ে যাবে। আমি কারো আসার শব্দে চুপ হয়ে গেলাম। অধরা এসে মেজো চাচুকে ডেকে নিয়ে, গতকাল যে বাড়িতে হই হুল্লোড় ছিল, আজ এই বাড়ি একদম নিশ্চুপ। সকালে খাবার টেবিলে দাদু বলেছিল, বিয়ে শেষ হয়ে গেছে, এখন তুমি চলে যেতে পারো। দাদুর কথায় উত্তর দিল মেজো চাচি, সুমন্ত এই বাড়ির ছেলে, এখানে থেকে গেলে কি এমন ক্ষতি হবে যাবে? তুমি কবে থেকে মুখে মুখে কথা বলতে শিখলে? নাকি এই ছেলে তোমায় বেয়াদবি শেখাচ্ছে? মেজো চাচিকে সাপোর্ট দিচ্ছে আব্বু। এখানে থাকার অধিকার আছে ওর। ও চাইলে এখান থেকেই যেতে পারে। আমি আমার বাসায় কোনো বেয়াদবকে রাখবো না। আমায় নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। আমি আগেও বলছি, আমি এখানে থাকতে আসিনি। আজকে কোনো টিকিট পাইনি। আগামীকাল রাতেই আমি চলে যাব। এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে এত আলোচনা করে দূরত্ব বাড়াতে হবে না। আমি যেমন এসেছি আবার তেমন চলে যাব। খাবার টেবিলে নীরবতা ছেয়ে গেল। দাদু, ছোটো মা আর অবন্তী ছাড়া বাসার সবাই একে একে শুধুমাত্র এটা বলার জন্য আমার রুমে আসছে, তুমি থেকে যাও। এখন দুপুর। বড় বড় দুইটা লাল চোখ নিয়ে অবন্তী আমার সামনে দাঁড়িয়ে আছে। সে যে কান্না করছে এতক্ষণ সেটা বোঝায় যে অবন্তীকে কাছে বসলাম। পাগলি মেয়ে, কান্না করছো কেন? তুমি কেন চলে যাবা? তুমি আমার কাছে থেকে যাও না প্লিজ। পাগলি মেয়ে, আমার তো একটা বাসা আছে, সেখানে আমার জব আছে। আমি এখানে থাকলে হবে কি করে? আমি এত কিছু জানি না, তুমি থেকে যাও। আমার নাম্বার তো এখন তোমার কাছে থাকলো। তুমি ছুটি পেলে আমার কাছে ঘুরতে যাবে। আমার মনে হয় না আম্মু যেতে দিবে। না দিলে আমি এসে দেখা করে যাব কেমন? তবু কান্না থামাও। পাগলি মেয়ে একটা, কেউ অত কান্না করে? অবন্তী অনেকটা সময় আমায় জড়িয়ে ধরে কান্না করলো। বাসার সবার কেমন যেন মন খারাপ। হয়তো আমার জন্য। মাত্র এই কয়েকদিনে সবার সাথে এভাবে মিশে যাব ভাবতে পারিনি। রাতে ছাদে দাঁড়িয়ে রাতের আকাশের নীরবতা অনুভব করছি। হঠাৎ কেউ পিছন থেকে এসে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। প্রথমে অবন্তী ভেবে কিছু বলিনি, কিন্তু এটা অবন্তী নয়। কয়েকবার জিজ্ঞেস করলাম কে পেছনে, কিন্তু কোনো উত্তর আসলো না। অতঃপর নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছনে ফিরলাম। অধরা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে। তুমি এখানে কেন? আর আমায় এভাবে ধরেছিলে কেন? তুমি কেন চলে যাবে? আমি এখানে থাকতে আসিনি, তাই চলে যাবে? আমি তো এসেছিলাম অতিথি হয়ে। তোমার সাথে আমাকে নিয়ে যাও। কোথায় যাবে তুমি? তোমার সাথে তোমার বাসায় যাব। বিয়ে হোক, তারপর তোমার বর্ষ তোমাকে নিয়ে যাব আমার বাসায়। আমি তোমাকে বিয়ে করব মানে? আমি তোমাকে ভালোবাসি। পাগল হয়ে গেলে নাকি? আমি তোমার ভাইয়া। নিজের ঘুমন্ত বিবেককে জাগাও। আমার তোমাকে খুব ভালো লাগে। আমি তোমাকেই বিয়ে করব। তোমার এখনও বিয়ের বয়স হয়েছে? আগে নিজের পড়ালেখা শেষ করো। তাছাড়া আমাকে তো তুমি ভালো করে চেনোই না। আমি চিনতে চাই না। মিষ্টি বোন, আমার পাগলামি করো না। তুমি বড় হও, আমি তোমাকে আমার বাসায় ঘুরতে নিয়ে যাব। আমি তোমার বোন না। আচ্ছা শোনো, তুমি যে আমায় এসব কথা বলছো সেগুলো যেন কেউ না জানে, কেমন? তুমি বড় হয়ে নাও, নিজের পড়ালেখা শেষ করো, তারপর ভেবে দেখবো তুমি আমার বোন নাকি অন্য কিছু। তবে পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত তুমি আমার বোন, কেমন? তুমি সত্যি বলছো? একদম। আচ্ছা, নিচে তোমায় খেতে ডাকছে, তাড়াতাড়ি এসো। তুমি চলে যাও, আমি আসছি। অধরা চলে গেল। মানুষ আবেগে বয়সে কত কিছু না করে। অল্পতে যে কাউকে ভালো লেগে যায়, আবার অল্পতে কারো প্রতি ঘৃণা জন্ম নেয়। অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়, আবার মাঝে প্রবল আঘাতে বিন্দু পরিমাণ ব্যথা দিতে পারে না। খাওয়া শেষ করে ছোটো মা রুমে আবার গেলাম। কি সমস্যা? আমার রুমে কেন আসছো? গত পরশু একটা কথা জিজ্ঞাসা করতে আসছিলাম। ও হ্যাঁ, বলো সেটা কি? আপনি সেল্টান জেলে কেন গিয়েছিলেন? তুমি কি আমায় ফলো করো? আমি সেখানে একটা কাজে গিয়েছিলাম, আপনাকে দেখলাম, তাই জিজ্ঞাসা করলাম। তোমার কাজ থাকতে পারে, আমারও থাকতে পারে না? আমি সেখানে জেলার সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আপনি সেখানে কোনো কয়েদির সাথে দেখা করতে গিয়েছিলেন। যদি কোনো সাহায্য লাগে তবে অবশ্যই আমায় বলতে পারেন। বিশ্বাস করুন, আমি আপনাকে সাহায্য করব।
আমার কোনো সাহায্য লাগবে না, তুমি তাড়াতাড়ি এই বাসা থেকে চলে গেলেই বেশি খুশি হব। দয়া করে এইটুকু সাহায্য করো। মুচকি হেসে বললাম, আমি এখানে থাকতে আসিনি, তবু আমাকে নিয়ে আপনাদের চিন্তার শেষ নেই। যদি থাকতে আসতাম তাহলে না জানি আপনার কি অবস্থা হয়ে যেত। একটা কথা বলুন শুনি, আমায় নিয়ে এত ভয় কেন? আমার আম্মু তো নেই যে আপনার থেকে আপনার স্বামীকে নিয়ে যাবে। তবে কেন এত ভয়? কিসের ভয়? তোমাকে কেন ভয় পাবো? তোমাকে আমার সহ্য হয় না, তাই তুমি যত তাড়াতাড়ি এখান থেকে চলে যাও আমার জন্য স্বস্তি। ছোটো মার সাথে কথা বলতে সময় মোবাইলে একটা কল আসে। কথা বলতে বলতে বেরিয়ে আসলাম। নিজের রুমে এসে কথা বলা শেষ করে ফোনটা পাশে রেখে বিছানায় শরীর এলিয়ে দিলাম। দরজার ফাঁক থেকে চন্দ্রিমা বেরিয়ে আসলো। ভালোই তো প্রেমের কথোপকথন হচ্ছে চারিদিকে। চন্দ্রিমাকে দেখে আমি কিছুটা ভয় পেয়ে যাই, কারণ এতক্ষণ ফোনে যা কথা বলছিলাম সেগুলো শুনে ফেললো না তো আবার? তুমি এখানে কেন? কখন আসলে? আগে তো অনেক আগেই। তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য অপেক্ষা করছো কেন? চন্দ্রিমা হাতে একটা ছুরি নিয়ে আমার গলায় ধরে। তোমায় বলিনি ওই মেয়ে তোমার চারদিকে বেশি ঘুরঘুর করছে? ওর থেকে দূরে থাকো। গলা থেকে ওটা সরাও, কেটে যাবে। তাছাড়া ছোটো মেয়ে, এটা ওর আবেগ। এখন ওর বিবেকের থেকে আবেগকে বেশি প্রাধান্য পাবে। চন্দ্রিমা হঠাৎ আমার কথা থেকে মনোযোগ সরিয়ে আমার গলায় খুব মনোযোগ দিয়ে কী যেন দেখতে লাগলো। তোমার গলায় এটা কাটা দাগটা কিসের? ওটা আম্মু বলছে ছোটোবেলায় নখ বড় ছিল, আমার ওই নখ দিয়ে কেটে গেছে, কিন্তু মনে হচ্ছে এটা কোনো ধারালো ছুরি দিয়ে কেটে গেছে। তোমার মনে হলো তো আর হবে না। যাই হোক, ওর আশেপাশে যেন আর না দেখি। চন্দ্রিমা চলে যাচ্ছে। হাঁপ ছেড়ে বাঁচলাম। হয়তো আমার কথা শুনতে পাইনি, কিন্তু হঠাৎ থেমে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি ফোনে কিসের কথা বলছিলে? কাকে মারার কথা না গুম করে দেওয়ার কথা? ঠিক বুঝতে পারিনি। তুমি শুনতে ভুল করেছো, আমি এমন কিছু বলিনি। আমি তো আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। চন্দ্রিমা আমার কথা বিশ্বাস করে চলে গেল। আমিও প্রশান্তির একটা শ্বাস ছাড়লাম। ওই বাসা ছেড়ে নিজের বাসায় আসার আজ 3 মাস হলো। মাঝে মাঝে তাদের কথা অনেক মনে পড়ে। মাঝে মাঝে অবন্তীর সাথে কথা হয়। সেখানে আমার অনেক না জানা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। অনেকে আমার থেকে কিছু না কিছু লুকিয়েছে, সেটা তাদের আচরণে বুঝতে পেরেছিলাম। তবে আসার আগে আমার সহস্র প্রশ্নের উত্তর হিসেবে আব্বু শুধু আমার একটা কথাই বলেছিল, তোমার গলায় ওই কাটা দাগটা তোমার দাদুর দেওয়া। তাহলে আম্মু এতদিন আমায় মিথ্যে বলেছিল যাতে আমার পরিবারের প্রতি আমার কোনো ঘৃণা না জন্মায়। কাজ থেকে ফিরে রুমে এসে শুয়ে ফেসবুকিং করছে। অবন্তী কল আসে। ভাইয়া জানো, আজ আমি অনেক খুশি। হঠাৎ এত খুশি হওয়ার কারণ কি? আমার তো এসএসসি পরীক্ষা, এখন অ্যাডমিশন টেস্টের জন্য আব্বু আমায় তোমার ওখানে পাঠাবে। আব্বু নিজেই বলেছে আমায়। তাই ওটা তো আসলে অনেক খুশির কথা। ছোটো মা কিছু বলেনি? আম্মুকে তুমি ভয় দেখিয়ে গেছো না, তাই আম্মু হয়তো কিছু বলেনি। তুমি কবে আসবে? আগামী পরশু তো রওনা দিব। আমি গিয়ে নিয়ে আসবো। না, আমি যেতে পারবো। এতটাই পথ একা একা আসবে, বোরিং লাগবে না তো? একা যাব না তো, চন্দ্রিমা আমার সাথে যাবে। ও তো অ্যাডমিশন টেস্ট দিবে। আচ্ছা, তুমি শুধু সময় মতো আমাদের রিসিভ করবে, তাতেই হবে। সেটা নিয়ে চিন্তা করতে হবে না রে পাগলি বোন আমার। তোমার ভাই যথাযথ সময়ে পৌঁছে যাবে। অবন্তী, আসলে ওকে তো একটা সুন্দর রুম থাকতে হবে। এই বাসায় আমার রুম আর আম্মুর রুমের স্পেস একটু বড়, বাকি যেগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে ছোট। কাল সারাদিন সময় পাবো না, এজন্য রাতে রুমগুলো পরিষ্কার করা শুরু করে দিলাম। সাধারণত আম্মুর রুমে কোনো জিনিসে আমি কখনো হাত দিই না। আম্মুর মৃত্যুর পর ওই রুমের আশাই কমিয়ে দিছি। মায়া আসতো এই রুমে, কিন্তু ওর বিয়ের পর ওই রুমটা অনেকটা মরুভূমি হয়ে গেছে, জনমানবহীন। বিছানা গোছানো শেষ। আলমারি থেকে আম্মুর কাপড়গুলো বের করে অন্য রুমে রেখে দেই, তাহলে অবন্তী ওর কাপড় আলমারিতে রাখতে পারবে। আলমারির সব কাপড় সরানোর পর সেখানে একটা ডায়েরি আমার হাতে নজরে পড়ে। ডায়েরিটা হাতে নিয়ে ভিতর থেকে একটা ছবি মাটিতে পড়ে যায়। সেখানে আব্বু আর আম্মু ছিল। আম্মুর কাছে আব্বুর ছবি থাকা সত্ত্বেও কোনোদিন আমায় দেখায়নি। এমনটা কেন? ডায়েরিটা হাতে নিয়ে মায়াকে কল করে জিজ্ঞেস করলো, মায়া, তুমি কি আম্মুর কোনো ডায়েরির ব্যাপারে কিছু জানো? মায়া কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আম্মুর একটা ডায়েরি ছিল, সেটার কথা তো আমি ভুলেই গেছিলাম। উনি মাঝে মাঝে ওটাতে লেখালেখি করতেন। কিছু জিজ্ঞাসা করে বলতো, আমি যখন থাকবো না তখন পড়বি, তাহলে জানতে পারবি আমি কী কী লিখেছি। ও আচ্ছা, তুমি কি ডায়েরিটা পেয়েছো ভাইয়া? হ্যাঁ, ওই তোমায় একটা কথা জানাতে ভুলে গেছি। কী কথা ভাইয়া? পরশু অবন্তী আসছে আমাদের বাসায় কয়েকদিন থাকতে। আব্বুর মেয়ে মানে আমাদের বোন। হ্যাঁ, তুমি কিন্তু ভাইয়া আমায় বাসায় নিয়ে আসবে ও আসলে। পাগলি মেয়ে, এটা তো তোমারও বাসা। নিয়ে আসতে হবে কেন? চলে আসবে তুমি। তুমি এসে নিয়ে গেলে তখন বেশ কিছুদিন থাকতে পারবো। আচ্ছা, আমার চাপ কমলে নিয়ে আসবো, কেমন? আচ্ছা ভাইয়া। ডায়েরিটা আমার রুমে নিয়ে আলমারিতে রাখতে যাব,
কিন্তু খুব আগ্রহ কাজ করছে ভিতরে কি লেখা আছে সেটা জানার জন্য। নিজের কৌতূহলকে সংযত করতে না পেরে ডায়েরিতে শেষ লেখাটা কি আছে সেটা দেখার জন্য শেষের দিকে পাতা খুললাম। এই পাতায় লেখার সময় আম্মু কান্না করছিল। ডায়েরির পাতায় স্পষ্ট পানির দাগ লেগে আছে। লেখাটা প্রায় 1 বছরের। সেখানে লেখা আছে, আজ আবার তোমার সাথে দেখা হলো। তোমার সাথে এই দীর্ঘ সময়ে হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে। তুমি যেটুকু সময় পাশে থাকো সেটুকু সময় জীবনের শ্রেষ্ঠ সময়ের তালিকা যোগ করা হয়। তবে তুমি বললে আমাদের আর কখনো দেখা হবে না, কারণ রিয়া আমাদের দেখা করার ব্যাপারটা কিছুটা আন্দাজ করেছে। রিয়ার ভাই তোমাকে ফলো করে ইদানিং, তবে এতে আমার কোনো ভয় কাজ করে না। খুব বেশি হলে আমার এই পৃথিবীতে থাকা হবে না। ওরা যে তোমার কোনো ক্ষতি করবে না সে ব্যাপারে আমি নিশ্চিত। তবে তোমায় দেখতে দেখতে তোমার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারলে নিজেকে পরম ভাগ্যবতী মনে হবে। তবে আজকে অবন্তীর ছবিটা দেখলাম, মেয়েটা তোমার মতোই হয়েছে। ও যখন আমায় দেখতে চায় তবে ওকে সাথে করে নিয়ে আসলেই পারতে। মেয়েটাকে কিছুদিন রেখে দিতাম আমার কাছে। সেখানে একটা খাম ট্যাপ করে আটকানো। খামের ভিতরে অবন্তীর ভিন্ন বয়সের 5-6টি ছবি ছিল। আম্মুর সাথে আব্বুর রেগুলার না হলে মাঝে মাঝে যোগাযোগ হতো। আমাদের আড়ালে আব্বু আম্মুর সাথে দেখা করতো, কিন্তু অবন্তীর মামার জানার বিষয়ে আম্মু এমনটা কেন ভেবেছিল যে এতে তার প্রাণ যাবে। ডায়েরিটা রাখতে যাব তখন আবার ভুলবশত মাঝের পেজটা খুললাম। সেখানে আমার দৃষ্টিশক্তি আটকে গেল। আম্মু আর ছোটো মা একজন অপরজনকে জড়িয়ে আছে, কিন্তু এটা কি করে সম্ভব? অবন্তী আর চন্দ্রিমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর তাদের বাস এসে হাজির হলো। তাদের নিয়ে বাসায় রেখে আমি আবার অফিসে চলে আসলাম। মায়া হয়তো একটু পরে আসবে, তাই জন্য আমি কাজে চলে আসি। দুপুরের দিকে মায়া দরজার সামনে কলিং বেল বাজানোর পর চন্দ্রিমা এসে দরজা খুলে দিল। মায়া কোনো কিছু না ভেবে চন্দ্রিমাকে জড়িয়ে ধরলো। আমার কতদিনের ইচ্ছে ছিল তোমায় দেখবো, অবশেষে তোমাকে দেখার ইচ্ছে আমার পূর্ণ হলো। চন্দ্রিমা এতক্ষণ শুধু মায়ের কথাগুলো শুনে যাচ্ছিল। মায়ের কথা শেষ হতে চন্দ্রিমা বলল, আপনি কে? আমি তোমার মায়া আপু। তুমি না অবন্তী? আমি চন্দ্রিমা। অবন্তী ভিতরে ভিতরে আসুন। মায়া, অবন্তী আর চন্দ্রিমা তিনজনে মিলে রাতের জন্য রান্না করলো, কিন্তু আমি বাসায় ফেরার আগেই মায়া বাসা থেকে চলে গেল। রাতে বাসায় ফিরে অবন্তীর থেকে জানতে চাইলাম মায়া এসেছিল কি না। আপু এসে আবার চলে গেছে। তবে আপু কি কোনো প্রকার মানসিক সমস্যা আছে? এমন প্রশ্ন কেন? আপু কেমন অস্থির হয়েছিল পুরোটা সময়। আমি আর চন্দ্রিমা যখন রান্নাঘরে রান্না করছিলাম তখন উনি বড়মার রুমে এসে কি যেন খুঁজছিল। এটা শুনে আমি মুচকি হেসে বললাম, ও আম্মুর রুমে একটু বেশি যাতায়াত করতো তো, ওর কিছু ছিল মনে হয় ওই রুমে, তাই খুঁজছে হবে হয়তো। রাতের খাবার একসাথে খেয়ে অবন্তী আর চন্দ্রিমা আম্মুর রুমে চলে গেল। আমি আমার রুমে কিছুক্ষণ ফেসবুক ঘাটাঘাটি করলাম। এখন মোটামুটি গভীর রাত, হয়তো অবন্তী আর চন্দ্রিমা ঘুমিয়ে পড়েছে। আমার রুমের ব্যালকনিতে গিয়ে একটি সিগারেট জ্বালালাম। তুমি সিগারেট খাও? অবন্তী ভেবে তড়িঘড়ি করে লুকিয়ে ফেললাম, কিন্তু সে চন্দ্রিমা ছিল, তাই আবার বের করলাম। এটাতে কি সুখ পাও? ঠিক সুখ না, তবে পৈশাচিক একটা প্রশান্তি মিলে। কীভাবে? এই যে ধোঁয়া উড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার মনের মাঝে সব ডিপ্রেশন, আমার মাঝে কষ্ট, যন্ত্রণা সব উড়ে কিছুটা ধোঁয়ার সাথে উড়ে উড়ে ওই আকাশে চলে যাচ্ছে। এই সব কিছু মনের ভ্রম। তুমি এত রাতে এখানে কেন? একটা হাত এতক্ষণ থেকে পিছনে ছিল, সেই হাতটা সামনে নিয়ে আসলো। এটা কোথায় পেলে? আমার এই টি শার্টটা তো হারিয়ে ফেলছি। হারায়নি, আমি চুরি করেছিলাম। কেন? তোমাকে আমার অনেক ভালো লাগে, সেটা তোমাকে বলা হয়নি। তোমার সাথে আমার সব সময় কথা বলতে ইচ্ছে হয়, সেটা তো পারিনি, তাই তোমার টি শার্টের সাথে সব সময় কথা বলতাম। এতে করে কি লাভ হয়? ওই যে প্রশান্তি পাই। তা ফেরত দিচ্ছ কেন? আমি প্রতিনিয়ত এটার প্রতি প্রচণ্ড আসক্ত হয়ে পড়ছি। তাছাড়া এখন তো তুমি কাছেই আছো কিছুদিন। ডিরেক্ট তোমার সাথে কথা বলতে পারবো, তাই এটার দরকার পড়বে না। মাথা থেকে এইসব ভূত তাড়াও, যা করতে আসছো সেটা করো। ছোটো মার কানে যদি এসব কথা যায় তবে তোমার কী হবে ভাবছো? সেটা কী তুমি ভাববে? রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। চন্দ্রিমা আর কিছু না বলে রুমে চলে গেল। এই শোনো, বলো। সিগারেটের কথা যেন অবন্তী না জানে। আচ্ছা, এমনটা নয় যে চন্দ্রিমাকে আমার মনে ধরেনি। প্রথমে দেখার পর অবসরে চন্দ্রিমাকে খুঁজতাম, কিন্তু যখন জানতে পারলাম চন্দ্রিমা ছোটোমার ভাগ্নি, তখন থেকে নিজের চাওয়াকে দাবিয়ে রাখতে লেগেছি। তাছাড়া চন্দ্রিমার মায়াবী চোখের চাহনিতে যে কেউ ঘায়েল হবে। পরের দিন সকালে অবন্তী আর চন্দ্রিমাকে নিয়ে চারপাশে একটু ঘুরলাম। বাসায় ফেরার পথে বাসায় পাশের একটা ভালো অ্যাডমিশন কোচিংয়ে অবন্তী আর চন্দ্রিমাকে ভর্তি করিয়ে দিয়ে আসলাম। বিকেলে হঠাৎ বৃষ্টিতে চন্দ্রিমা আর অবন্তীর দীর্ঘ সময় ভিজলাম। আমার ছোটোবেলা থেকেই অল্পতে ঠান্ডার লাগার অসুখ বেঁধে যায়। এবার অবশ্য তার ব্যতিক্রম কিছু হবে না। রাতে খাবারের সময় হতে না হতে জ্বর সর্দি এসে জুড়ে বসেছে। অবন্তী জোর করে একটু খাইয়ে দিল। এরপর ওষুধ খেয়ে নিজের রুমে কম্বল মুড়িয়ে শুয়ে পড়লাম। ভাইয়া,
কাঁপা কাঁপা ভাবে মাথা থেকে কম্বল সরালাম। এই গরম দুধ খেয়ে নাও, ভালো লাগবে। আমি এখন কিছুই খাবো না, আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। চন্দ্রিমা অবন্তীকে ওর রুমে পাঠিয়ে দিয়ে কোলে আমার মাথা তুলে চুলগুলো ধীরে ধীরে টানতে লাগলো। মায়ের মতো স্নিগ্ধ কোমল স্পর্শ অনুভব করছি। প্রতিটি পুরুষের চাওয়া থাকে ঠিক তার মায়ের মতো কেউ একজন তার জীবনসঙ্গী হোক। আর চন্দ্রিমার স্পর্শে আমি দীর্ঘদিন পর আম্মুর স্পর্শ অনুভব করতে পারছি। পরের দিন সকালে যখন চোখ খুললাম তখন বুকের উপর ভারী কিছু একটা উপস্থিতি লক্ষ্য করছিলাম। মনে হচ্ছে বুকের মধ্যে কেউ ভারী বস্তু দিয়ে খোদাই করে বসিয়ে দিয়েছে। যখন মাথা তুলে দেখলাম সেটা ছিল চন্দ্রিমা ছিল। মেয়েটা মনে হয় গতকাল রুমেই ছিল। ধীরে ধীরে চন্দ্রিমার মাথা বুক থেকে নামিয়ে বালিশে দিলাম। এরপর ওকে ভালো করে শুইয়ে দিলাম। গতকাল রাতের থেকে আজ মাথাটা বেশ হালকা লাগছে। ধীরে ধীরে হেঁটে বাড়ির আঙিনায় গেলাম। সেখানে ফলোয়ার চেয়ারে বসে বসে আকাশের দিকে তাকিয়ে মিষ্টি রোদের ছোঁয়া উপভোগ করছি। তুমি এখানে? অবন্তী চা হাতে দাঁড়িয়েছে। কিছু বলবা? তোমার জন্য চা নিয়ে আসছি। ও আচ্ছা, দাও এদিকে। এখন কেমন লাগছে? গতকাল রাতের থেকে ভালো। চন্দ্রিমা কি সারা রাত আমার রুমে ছিল? একবার রুমে এসে শুয়ে পড়ছিল, কিন্তু মাঝরাতে আবার তোমার রুম থেকে অদ্ভুত আওয়াজ আসছে শুনে দৌড়ে আসি। তখন তোমার জ্বর অনেকটা বেড়েছে। আমি তোমার মাথায় জল পড়তে দিয়েছিলাম, কিন্তু আমার শরীরও হালকা খারাপ ছিল জন্য জোর করে আমায় রুমে পাঠিয়ে দিয়ে সারা রাত তোমার মাথায় জল পড়তে দিয়েছে। মেয়েটা অনেক ভালো জানো। তবে ও কিন্তু এখানে কোচিং পড়তে আসেনি। তাহলে ও তোমার জন্য এসেছে। ওই কয়েকদিন তোমার প্রতি অনেক দুর্বল হয়ে গেছে। পরীক্ষা শেষে বাসা থেকে ওর জন্য পাত্র খুঁজছে। এরপর দুজন মিলে বুদ্ধি করে এখানে চলে আসি, যদি তুমি ওকে রেখে দাও সেই আশায়। বাহ, আমার বোন আমার জন্য পাত্রী ঠিক করে সেটা আবার সাথে করে নিয়ে এসেছে। দুজনে হাসাহাসি করছি। হঠাৎ অবন্তী বলল, জানো ভাইয়া, ওর আব্বু আম্মু কেউ বেঁচে নেই। ছোটোবেলা থেকে আমাদের বাসায়। মাঝে মাঝে ওকে খুব উদাস দেখি। কেউ না বুঝলেও আমি বুঝতে পারি ও একজন নিজের মানুষের অভাবে উদাস হয়ে যায়। তোমার মাঝেও নিজের উদাসীনতার সীমান্ত দেখতে পায়। তুমি ওকে রেখে দিলে খুব ভালো হবে। তুমি অনেক বড় হয়ে গেছো দেখছি। তোমার আম্মুর ভাই, ছোটো মার ভাইয়ের শব্দটা আসতে ডায়েরির কথাটা মনে পড়ে গেল। অবন্তী, তুমি আমার রুমে গিয়ে আমার বালিশের নিচে তোষকের নিচে একটা ডায়েরি আছে, ওটা নিয়ে আসো। অবন্তী উঠে গিয়ে ডায়েরিটা নিয়ে আসলো। সেখান থেকে আম্মু আর ছোটো মার ছবিটা বের করলাম। এটা বিষয়ে কিছু জানো কি তুমি? বড় বড় চোখ নিয়ে তাকিয়ে আছে অবন্তী। এটা তো অসম্ভব। আমি কি সত্যি দেখছি? ডায়েরিটা অবন্তীর হাতে দিয়ে যে পেজে ভাঁজ করা আছে সেই পেজটা জোরে পড়ে। অবন্তী পেজটা পড়তে শুরু করলো। আল্লাহ এমন অবিচার কখনো সহ্য করবে না। আমার অপরাধের শাস্তি আমার মেয়ে কেন পাবে? ও তো নিষ্পাপ ছিল। আমার টুইন্স বাবুর একজনকে আজ বিসর্জন দিতে হলো। আমি যদি আগে জানতাম এমন কিছু হবে তবে কখনোই তোকে ওই বাড়িতে পাঠাতাম না। আমায় ক্ষমা করে দিস, তোর আম্মু তোকে বাঁচাতে পারলো না। তোমরা টুইন ছিলে? আমিও এই ডায়েরিটা পড়েছি। পড়ার পর জেনেছি সুমন এবং সুনয়না। ডায়েরিটা কার? অনেক পুরনো মনে হচ্ছে। ডায়েরিটা আম্মুর। এখানে বিচ্ছেদের পর লেখা আছে। অবন্তী তড়িঘড়ি করে, ভাইয়া এখানে দেখো। ডায়েরির উপরে আঠা দিয়ে একটা ছোট্ট কালো কাগজে কালো কালি দিয়ে কিছু একটা লেখা, যেটা এর আগে আমার নজরে আসেনি। খুব সূক্ষ্মভাবে লেখা, আমার জীবনের দ্বিতীয় ডায়েরি। ভাইয়া, আম্মুর আর একটা ডায়েরি আছে। সেটা খুঁজতে পেলে হয়তো আমরা সম্পূর্ণ ঘটনা জানতে পারবো। চন্দ্রিমা অবন্তীর পাশে এসে দাঁড়ালো। আমি অবন্তীর হাত থেকে ডায়েরিটা নিয়ে রুমে চলে আসলাম। একটু পরে সকালের খাওয়া শেষ করে কাজে বেরিয়ে পড়লাম। বিকালের দিকে চন্দ্রিমা কল করে কান্না করতে শুরু করলো। কী হয়েছে, কান্না করছে কেন? কিন্তু চন্দ্রিমা কোনো কথাই বলছে না। অবন্তী পাশে থেকে বলছে, এভাবে কান্না করলে কিছুই ঠিক হবে না, আমায় ফোনটা দাও। চন্দ্রিমা হাত থেকে ফোনটা নিয়ে অবন্তীকে বলল, ভাইয়া, আম্মু একটু আগে কল করেছিল। চন্দ্রিমার বিয়ে ঠিক হয়েছে। চন্দ্রিমা আম্মু হয়তো কাল চন্দ্রিমাকে নিতে আসবে। আমি তোমায় সকালেই বলেছি ভাইয়া, প্লিজ মেয়েটার লাইফটা নষ্ট হতে দিও না। সেখানে তো সুখে থাকতে পারে না, তাই না? ও তোমার মাঝে নিজের সুখ পায়। তুমি কি চাও? আমায় কি করতে হবে? আমি চন্দ্রিমাকে আমার ভাবি বলে ডাকতে চাই, প্লিজ ভাইয়া। আচ্ছা। অবন্তীর ফোন কেটে বাসায় আব্বুকে কল করে বলে দিলাম, চন্দ্রিমাকে আমি বিয়ে করছি। বাসা থেকে যেন কেউ না আসে ওকে নিয়ে। এখন রাত। আমার খুব কাছের লোকজন বন্ধুকে ডেকে বাসায় ছোট্ট পরিসরে বিয়ের কাজটা সেরেই শেষ করলাম। মায়াও আসতে পারেনি এইটুকু সময় বাসর ঘরে, কিন্তু ঘরে ফুলের কোনো ছিটে ফোটে নেই। চন্দ্রিমা খাটে বসে আছে। সব কিছু কেমন হঠাৎ করে হয়ে গেল, তাই না? হঠাৎ হলেও ভালোই হয়েছে। তুমি জানো আমি তোমায় কেন বিয়ে করছি? অবন্তীর রিকোয়েস্টের জন্য না, তোমার স্পর্শে আমি আম্মুকে খুঁজে পেয়েছি। পৃথিবীতে খুব মেয়ে মাঝে একজন ছেলে তার মাকে খুঁজে পায়, কিন্তু আমি খুব সহজেই তোমার মাঝে খুঁজে পেয়েছি, তাই আর হারাতে চাই না। তাহলে আমি তোমায় একবার জড়িয়ে ধরি।
তোমার বরকে একবার ধরবে নাকি 10 বার ধরবে তোমার ইচ্ছে। চন্দ্রিমা ঝটপট এসে আমায় শক্ত করে জড়িয়ে ধরল। প্রায় মাঝরাত। দরজা অনবরত ঠকঠক। দরজা খুললাম। অবন্তী হাঁপাচ্ছে। কী হয়েছে? অবন্তী আমার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এটা প্রথম পার্ট সমাপ্ত হলো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবার দ্বিতীয় পার্টটা আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গল্পটার নাম হচ্ছে প্রিয় চন্দ্রিমা।